আচ্ছা, বললাম যে ঠিক আছে, দেখো যদি শুনতে অসুবিধা হয় বা বুঝতে বলবে, হ্যাঁ। তো দেখো কি বলছি প্রথমে, যে আমরা ষোড়শ মহাজন পদ পড়লাম, তারপরে যে মগধ বংশের শাসক, মানে মগধ সাম্রাজ্যের যে উত্থান, সেটা পতন ঘটার পরে শিশুনাগ বংশ, শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে বিশেষ কিছু করার দরকার নেই, এই শিশুনাগ ডাইনেস্টি থেকে খুব একটা এখান থেকে প্রশ্ন কিন্তু আসে না, ঠিক আছে। তো দুই তিনটা খালি ইনফরমেশন আছে, সেগুলো মনে রাখলেই হবে। যে শিশুনাগ বংশ, যিনি শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করছে, তিনি, আমি বলেছিলাম আগের দিন যে তিনি অবন্তীকে জয় করছে এবং মগধের সাজে মেলাচ্ছে। পরীক্ষাতে এটাই দিতে পারে যে আহ, নিচের দেওয়া শাসকদের মধ্যে কে মগধকে অবন্তীকে মগধের সাথে মানে যুক্ত করছে বা জয় করছে, সেটা হচ্ছে এই শিশুনাগ। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যে তিনি বৈশালীকে মগধের সেকেন্ড ক্যাপিটাল বা দ্বিতীয় রাজধানী বানাচ্ছে। এটা একটা ইনফরমেশন। পরবর্তীকালে এখানে দেখো কি বলছে, দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল রুলার elected by the people in ancient India was Sisera. হ্যাঁ, দেখো কি বলছে, তাহলে এইখান থেকে কি বলছে যে প্রাচীন ভারতে একমাত্র শাসক শিশুনাগ, যিনি হচ্ছে মানে নির্বাচিত হয়েছিলেন। এমন কয়েকজন রাজার নাম বলতে পারো যারা গোটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে যারা নির্বাচিত হয়েছিল, তোমাদের মনে আছে? অনেকেই আছে কিন্তু, যে একজনের নাম বলতে পারবে যারা নির্বাচিত হয়েছিল? পারবে না? ইসের নাম শোনোনি? ধর্মপালের গোপালের নাম শোনোনি? গোপালকেও নির্বাচন করা হয়েছিল। তারপরে ওইদিকে যদি আমরা সুলতানি ডাইনেস্টিতে যাই, সুলতানি ডাইনেস্টিতে ফিরোজ শাহ তুগলককে নির্বাচন করা হয়েছিল, কারণ 1351 খ্রিস্টাব্দে সিন্ধু ঠাট্টায় আক্রমণ করতে গিয়ে ওইখানে মোহাম্মদ বিন তুগলক মারা যাচ্ছে, এবার ওইখানে ফিরোজ শাহ তুগলককে নির্বাচন করা হলো। তারপর আমি যদি মডার্ন পিরিয়ডে যাই, নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র মানে জাতীয় কংগ্রেসের সভাপতি যিনি নির্বাচিত হয়েছিলেন। হ্যাঁ, উনি ইলেকটেডের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়, এগুলো মনে রাখতে হবে। তো এনসিয়েন্ট পিরিয়ডে একমাত্র শাসক শিশুনাগ, যিনি মানে নির্বাচিত হয়েছিলেন জনগণ দ্বারা। তারপর এখানে বলছে কি, পুরাণ আর দিব্যবদান, বলছে কালাশোক নেম ইজ ফাউন্ড, পুরাণ আর দিব্যবদানে এই কালাশোকের নাম কি পাওয়া যায়? কাকবর্ণ পাওয়া যায়। কাকবর্ণ পরীক্ষাতে আসতে পারে যে কাকবর্ণ কাকে বলা হয়, কয়েকজনের নাম তুলে দিতে পারে, শিশুনাগ, ধনানন্দ, হ্যাঁ, তারপর হচ্ছে মহাপদ্মানন্দ। তো এইটা বলতে পারে, আবার এটাও বলতে পারে যে এই কাকবর্ণ নামটা আমরা কোথা থেকে জানতে পারি, যে পুরাণ আর দিব্যবদান থেকে। আর একটা ইম্পর্টেন্ট, যে কালাশোকের সময়কালে, এটা আমি এখানে দিইনি কারণ হচ্ছে ওখানে ওই যখন আমি বৌদ্ধ ধর্মটা পড়িয়েছিলাম ওখানে দিয়েছিলাম, যে এই সময় কত নম্বর বৌদ্ধ সংগীতি হয়েছিল মনে আছে? হ্যাঁ, দ্বিতীয়। 4 নাম্বার। দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয় নম্বর বৌদ্ধ সংগীতিটা হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেহেতু আমি ওটা বৌদ্ধ ধর্মে দিয়ে দিয়েছি তার জন্য এখানে আর ওটা ইনফরমেশনটা দিনই রিপিট করিনি। আর অজাত শত্রুর সময়কালে প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছে, ওটা যেহেতু আমি গৌতম বুদ্ধ বা বুদ্ধ ধর্মে দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু ওই ইনফরমেশন গুলো আমি আবার রিপিট করিনি। তাহলে এগুলো গেল ইনফরমেশন। তারপর কি বলছে, কালাশোক মেড পাটলিপুত্র দ্য পার্মানেন্ট ক্যাপিটাল অফ মগধ। এটা মনে রাখতে হবে যে এই কালাশোক পাটলিপুত্রকে পার্মানেন্ট রাজধানী হিসাবে বানিয়েছিল। এর আগে উদয়ন করেছিল, সেটা কিন্তু পার্মানেন্ট ছিল না। তেমনি ইতিহাসের একটা নিয়ম আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি ওই খাতা কলমে কোনো কিছু করছো, ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ভাবে না করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটাকে পার্মানেন্ট হিসেবে ধরা হয় না। তো এই কালাশোক পাটলিপুত্রকে কিন্তু পার্মানেন্ট রাজধানী হিসেবে বানিয়েছিল। পরীক্ষাতে আসতে পারে যে পাটলিপুত্রকে কে পার্মানেন্ট রাজধানী হিসেবে বানিয়েছিল, সেখানে যদি উদয়ন করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তখন বলতে হবে কালাশোক। আর বৈশালীকে রাজধানী কে বানিয়েছিল, সেটা হচ্ছে শিশুনাগ। তারপর এখানে দেখো, দ্য লাস্ট কিং অফ শিশুনাগ ডাইনেস্টি ওয়াজ নন্দীবর্ধন অর মহানন্দী। ব্যাস এইটুকু ইনফরমেশন পড়লেই কিন্তু শিশুনাগ ডাইনেস্টি থেকে হয়ে যাবে, আর কোনো কিছু করার দরকার নেই। আর কি বললাম এখান থেকে, যে দ্বিতীয় বৌদ্ধ সংগীতিটা হয়েছিল যেখানে বৌদ্ধ ধর্মের ওখানে দিয়েছে কালাশোকের সময়কালে, ব্যাস ওইটুকু দেখে নিবি। তাহলে কি কি বললাম, অবন্তী মার্চ করেছিল শিশুনাগ, বৈশালীকে রাজধানী বানিয়েছিল, আর ইনি নির্বাচিত হয়েছিলেন, আর দিব্যবদান আর
ওই পুরাণে তাকে কাকবর্ণ বলা হচ্ছে কালাশোককে। আর কালাশোক পাটলিপুত্রের পার্মানেন্ট রাজধানী বানাচ্ছে। আর এই বংশের শেষ রাজা হচ্ছে নন্দীবর্ধন। ব্যাস এইটুকু ইনফরমেশন পড়লে কিন্তু শিশুনাগ ডাইনেস্টি থেকে কমপ্লিট। এবার আমাদের আসতে হবে নন্দ ডাইনেস্টি। যে মহাপদ্ম নন্দ, একটা ঘটনা আছে যে মহাপদ্ম নন্দ নাকি ওই কালাশোকের যে স্ত্রী, কালাশোকের স্ত্রীর রূপে মোহিত হয়ে তার স্ত্রীকে মানে স্ত্রীকে নয় ওই কালাশোককে হত্যা করে নন্দ বংশের প্রতিষ্ঠা করছে। মহাপদ্ম নন্দের সময়সীমাটা দেখে নিও, এখানে দেওয়া আছে 344 থেকে 345 বিসি থেকে 232, এই যে হচ্ছে নন্দদের সময়সীমা। তো কি বলছে, দিস ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই মহাপদ্ম নন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। গ্রিক রাইটার্স কার্টিয়াস এন্ড ডিওডোরাস অলসো ডিসক্রাইব হিম অ্যাজ এ বারবারস সন। বলছে যে গ্রিক যে ঐতিহাসিকরা ছিল কার্টিয়াস, স্ট্রাবো, এরকম অনেকেই গ্রিক রাইটার্সরা ছিল। তো কার্টিয়াস আর ডিওডোরাস এরা দুইজন বলছে যে মহাপদ্ম নন্দ একজন বর্বর জাতির বা বর্বরের যে ওর বাবা বর্বর প্রজাতি থেকে বিলং করতো। তো তিনি তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি হচ্ছেন মানে মহাপদ্ম নন্দ হচ্ছেন একজন নিম্ন সম্প্রদায়ের মানুষ বা বর্বর প্রজাতির মানুষ। তো পরীক্ষাতে আসতে পারে যে কোন গ্রিক ঐতিহাসিকরা মহাপদ্ম নন্দকে বর্বর হিসাবে ব্যাখ্যা করেছে, তখন আমাদের বলতে হবে কার্টিয়াস এন্ড ডিওডোরাস। এটা গেল। তারপর কি বলছে, কার্টিয়াস টেলস আস দ্যাট হি ওয়াজ এ ম্যান অফ ল অরিজিন, মানে তিনি নিম্ন গোষ্ঠী থেকে বা নিচের সম্প্রদায় থেকে জন্ম হয়েছে বলে কার্টিয়াস ব্যাখ্যা করেছে। আর যদি আমরা জৈন টেক্সট পরিশিষ্ট পার্বণে দেখি কি বলছে, হি ওয়াজ দ্য সন অফ এ বর্বর ফাদার অ্যান্ড এ প্রস্টিটিউট মাদার। বলছে জৈন গ্রন্থে পরিশিষ্ট পার্বণে বলছে যে মহাপদ্ম নন্দ একজন, তার বাবা ছিলেন বর্বর সম্প্রদায়ের আর তার মা ছিলেন একজন গণিকা বা পতিতাবিদ্যা। এই সেন্টেন্সটা গোটাটা তুলে দিয়ে বলবে যে এটা আমরা কোন সোর্স থেকে জানতে পারি বা কোন রাজার সম্পর্কে বলা হয়েছে। তো এইরকম ধরনের প্রশ্ন দিতে পারে। তারপর বলছে অ্যাকর্ডিং টু দা পুরাণস, এবার পুরাণের মতে হি ওয়াজ এ শূদ্র সম, এখানে শূদ্র রুলার, পুরাণে তাকে শূদ্র রুলার কিন্তু বলা হচ্ছে। এগুলা তার সম্পর্কে যে ব্যাখ্যা করা হচ্ছে এগুলা প্রতিটা কিন্তু ভালো মতো করে দেখে নিতে হবে। হি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল রুলার অফ দা নন্দ ডাইনেস্টি, তিনি হচ্ছে নন্দ বংশের একজন শক্তিশালী শাসক। এবার হচ্ছে উগ্রসেন, তাকে উগ্রসেন বলা হচ্ছে। হি ইজ কল্ড মহাপদ্ম ইজ দা পুরাণস, পুরাণে তাকে উগ্রসেন বলা হচ্ছে। আরেক জায়গায় বলা হচ্ছে উগ্রসেন, সেটা হচ্ছে মহাবোধি বংশে কি বলছে মহাপদ্ম নন্দ হ্যাজ কল্ড উগ্রসেন। তো কোন সোর্স থেকে আমরা জানতে পারছি তাহলে, একটা হচ্ছে পুরাণে আর একটা বুদ্ধিস্ট গ্রন্থ মহাবোধি বংশে তাকে কিন্তু উগ্রসেন বলা হচ্ছে। পরীক্ষাতে আসতে পারে যে উগ্রসেন কাকে বলা হয়, যে মহাপদ্ম নন্দ, ধনানন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, এরকম করে দিতে পারে। তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে সেটা হচ্ছে মহাপদ্ম নন্দকে উগ্রসেন বলা হচ্ছে। মহাপদ্ম নন্দ ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ নর্থ ইন্ডিয়া। এটা কিন্তু এবারে যে 11-12 এর যে প্রশ্ন এসেছিল মাদ্রাসায়, এই প্রশ্নটা ছিল কিন্তু যে কাকে ভারতের সর্বপ্রথম মানে কি বলবো উত্তরের রাজা হিসেবে, হিস্টোরিক্যাল রাজা হিসেবে ঘোষণা করা যেতে পারে বা বলা হয়, তখন বলতে হবে যে মহাপদ্ম নন্দকে হি ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ নর্থ ইন্ডিয়া, তিনি উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক শাসক ছিলেন। তারপর কি বলছে, হি ওয়াজ দ্য ফার্স্ট মোগলিয়ান এম্পায়ার টু ওয়াজ দ্য ভিক্টোরি অফ ফ্ল্যাগ সাউথ অফ বিন্ধ্যান মাউন্টেন। তো মহাপদ্ম নন্দ ছিলেন প্রথম শাসক মগধের, যিনি দক্ষিণ ভারতের যে বিন্ধ্য পর্বত, সেই বিন্ধ্য পর্বতে তিনি তার জয়ের বা বিজয়ের মানে ধ্বজা উড়িয়েছিল আর কি। ইন দ্য পুরাণস মহাপদ্ম নন্দ হ্যাজ বিন কল্ড, মহাপদ্ম নন্দকে আবার পুরাণে কি বলা হচ্ছে, সর্বক্ষত্রান্ত, মানে যিনি ক্ষত্রিয়দের ডিস্ট্রয় করেছিল, ধ্বংস করেছিল। যেমন পরশুরাম ক্ষত্রিয়দের তিনবার দর্পচূর্ণ করেছিল, ঠিক একই রকম ভাবে মহাপদ্ম নন্দ কিন্তু ক্ষত্রিয়দের দর্পচূর্ণ করেছিল বলে তাকে সর্বক্ষত্রান্তক বলা হয়। সেটা কোথা থেকে জানা যায়, পুরাণ থেকে। আর কি বলা হয় তাকে, যে ভগবান কিন্তু তাকে বলা হয়, ভগবান মিন্স হচ্ছে অবতার, কিসের, পরশুরামের অবতারও কিন্তু তাকে বলা হয়। যে পরশুরামের সাথে কেন কম্পারিজন করা হয়, এই ভগবান পরশুরাম তিনি যখন ওই ক্ষত্রিয়রা নিজের বাহুবলের প্রতি এতটাই অহংকার হয়ে গেছিল যে তারা নিজেরা বলতো আমরা হচ্ছে সব থেকে বাহুবল, তো এই কারণে ভগবান
পরশুরাম তো ব্রাহ্মণ ছিল, তো এই কারণে তিনি এই ক্ষত্রিয়দের দর্প চূর্ণ করার জন্য তিনবার ক্ষত্রিয়দের নিধন করেছিল। এই কারণে মহাপদ্ম নন্দকে ক্ষত্রিয় বা দ্বিতীয় পরশুরামও বলা হয়, কারণ হচ্ছে তিনি ক্ষত্রিয়দের দর্প চূর্ণ করেছিল। এবার দেখো, এটা কিন্তু পরীক্ষাতে বহুবার প্রশ্ন এসেছে, ভবিষ্যতেও আসতে পারে, যে মহাপদ্ম নন্দ কি কি উপাধি বা টাইটেল নিয়েছিল। তাকে একনাট বলা হয়, তারপরে আবার একছত্র বলা হয়, তারপর কালীর অংশ বলা হয়, পার্ট অফ কালী, তারপর পরশুরামও বলা হয়, দ্বিতীয় পরশুরাম বলা হয়, তারপর সর্বক্ষত্রান্ত তাকে বলা হয়। এবার এখান থেকে কি করে প্রশ্ন আসতে পারে, এই ধরো যে কোনো এখান থেকে তিনটা নাম দিয়ে দিল, একনাট, একছত্র, পরশুরাম দিয়ে দিল, তার মধ্যে একটা দিয়ে দিবে কি, একটা দিয়ে দিল দেখা গেল যে অন্যজনের টাইটেল দিয়ে দিল, শ্রেণিক দিয়ে দিল, বা সেন্ডকর্টাস দিয়েছিল, আগ্রামেস দিয়ে দিল, এরকম ঢুকাই দিতে পারে, যেমন সেন্ডকর্টাস চন্দ্রগুপ্তকে বলা হয়। হুম, তো এইগুলা প্রতিটা কিন্তু টাইটেল গুলা মনে রাখতে হবে। তারপর কি বলছে, আচ্ছা এখানে পুরাণে মহাপদ্ম নন্দকে বলা হয়েছে, পুরাণে কি কি ওইগুলো আর কি, যে এখানে পুরাণে এবার সর্বক্ষত্রান্ত বলছে, কালীর অংশ বলছে, এই যে যেটা আমি একটু আগে বললাম, এখানে ভার্গব বলছে, অপরূপ অপরূপা সুরাম বলা হচ্ছে দ্বিতীয় পরশুরাম, আর ইকরাত বলা হচ্ছে সেটা পুরাণে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কি বলছে, দ্য হাতিগুম্ফা ইনস্ক্রিপশনস অফ খারবেলস shows that, বলছে যে খারবেলের যে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন বা শিলালেখটা ছিল, সেখানে দেখানো হয়েছে দ্যাট, কি বলছে, দ্য নন্দ কিংস বা নন্দ কিংস কন্ট্রোল কলিঙ্গ, যে নন্দ রাজা, এখানে নন্দ রাজা বলতে মহাপদ্ম নন্দের কথা বলছে, তিনি কলিঙ্গ জয় করছে, এবং কি বলছে, টুক দ্য স্ট্যাচু অফ জিনসেন ফ্রম কলিঙ্গ, কলিঙ্গ থেকে তিনি জিনসেন, যিনি হচ্ছে জৈন ধর্ম থেকে বিলং করতো, জিনসেনের মূর্তি মগধে নিয়ে চলে যাচ্ছে, এবং কি বলছে, অ্যান্ড অলসো গট এ ক্যানেল কনস্ট্রাক্টেড ইন কলিঙ্গ, এবং কলিঙ্গে তিনি কি করছে, একটা খাল খনন করছে। তো এই যে ব্যাখ্যাটা, এটা আমরা তাহলে কোথা থেকে জানতে পারি, সেটা হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা ইনস্ক্রিপশন থেকে। পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে, এখান থেকে আসতেও পারে ভবিষ্যতে। তারপরে আবার এইভাবে প্রশ্ন দিতে পারে যে নন্দরাজে কলিঙ্গে খাল খনন করেছিল, তা আমরা কোথা থেকে জানতে পারি, কোন সোর্স থেকে, তখন আমাদের বলতে হবে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন থেকে আমরা তা জানতে পারি যে নন্দরা কলিঙ্গে খাল খনন করেছিল। আবার এটাও দিতে পারে যে নন্দরা যে কলিঙ্গ জয় করেছিল, তা আমরা কোন সোর্স থেকে জানতে পারি, তখন আমাদের ওই একই রকম হাতিগুম্ফা ইনস্ক্রিপশন থেকে বলতে হবে। এভাবে মানে প্রশ্ন কিভাবে আসতে হবে, তোমাকে রেডি থাকতে হবে। তারপর বলছে কি, পানিনি ওয়াজ এ ফ্রেন্ড অফ মহাপদ্ম নন্দ, পানিনি, তাহলে এখানে বুঝতে পারলে যে পানিনি কোন সময়কালের মানুষ, তিনি হচ্ছে নন্দদের সময়কালে তার আবির্ভাব হচ্ছে, মহাপদ্ম নন্দের ফ্রেন্ড ছিল তিনি। পানিনি ওয়াজ ব্রোন, পানিনি কোথায় জন্ম করেছিলেন, গান্ধারের সালাতুরে। তারপর বলছে, মহাপদ্ম নন্দ ডিস্ট্রয়েড দ্য ক্ষত্রিয়স উইথ দ্য হেল্প অফ হিজ জৈন মিনিস্টার, যে মহাপদ্ম নন্দ তিনি ক্ষত্রিয়দের পরাজিত বা ধ্বংস করছেন একজন জৈন মিনিস্টারের, তার নাম হচ্ছে কালপাকা। তারপর এবার দেখো ধনানন্দ কি বলছে, ধনানন্দ ওয়াজ এ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার, যে আলেকজান্ডার যদি পরীক্ষাতে প্রশ্ন করা হয় যে নন্দ বংশের শাসকদের মানে আলেকজান্ডারের সময়কালে নন্দদের সিংহাসনে কে বিরাজমান ছিলেন, তখন আমাদের বলতে হবে কিন্তু ধনানন্দ। হ্যাঁ, তো সেখানে যদি আমরা মহাপদ্ম নন্দ করি, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তারপর কি বলছে, গ্রিক রাইটার্স হ্যাভ কল্ড ধনানন্দ অ্যাজ এ আগ্রামী বা জেড্রামিস, এখানে মনে রাখবে যে এই ধনানন্দকে আবার কি বলা হয়, আগ্রামেস বলা হয়, জেড্রামেসও কিন্তু তাকে বলা হয়, এরা গ্রিক রাইটারটা এটা বলতো। তো এর এটা টাইটেলটা ভালো মতো মনে রাখবে যে আগ্রামেস কাকে বলা হয়, বা জেড্রামেসও বলা হয় কিন্তু তাকে। আর ওইদিকে আমরা তো মহাপদ্ম নন্দের টাইটেল গুলো আমরা দেখলাম, গরমিল যেন না হয়ে যায় গন্ডগোল। আমি কি বলছি, চন্দ্রগুপ্ত মৌর্যটা কি বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় স্যান্ডাকোট্টাস, তাকে স্যান্ডাকোট্টাস বলছে গ্রিকরা। তারপর বলছে ধনানন্দ দা ওরশিপ অফ, বলছে ধনানন্দের যে কি ওটা আমরা বলি ইষ্ট দেবতা ছিল, তার নাম হচ্ছে মামুন। আলেকজান্ডারস ইনভেশনস অফ ইন্ডিয়া টুক প্লেস ডিউরিং দ্য পিরিয়ড অফ ধনানন্দ। আচ্ছা, আলেকজান্ডার যখন স্যার, ভারত হ্যাঁ, স্যার বলছিলাম এই মামুনটা কি ধরনের দেবতা, মানে ঠিক বুঝলাম না, আইডিয়া হলো না। দেখো এটা আমি বলতেই চাইলাম যে এই মামুন যে কোন ধরনের দেবতা, এর ব্যাখ্যা কোথাও নেই, শুধুমাত্র দুটা জায়গায় পেলাম,
যে তিনি তার ইষ্ট দেবতা ছিল মামুন। কিন্তু নন্দ ডাইনেস্টির সবাই কিন্তু একটা কথা মনে রাখবে, যদি পরীক্ষাতে ডিরেক্ট প্রশ্ন আসে যে নন্দরা কোন ধর্মীয় পৃষ্ঠপোষক ছিলেন, তখন আমাদের উত্তর দিতে হবে কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক, নো ডাউট। কিন্তু এই ধনানন্দ পার্সোনালি একটা ইষ্ট দেবতা ছিল, তার নাম হচ্ছে মামুন। এইটুকুই শুধু মনে রাখো। আমি এত কিছু এটার ঠিক সম্পর্কে জানি আছে। না, আর বই ব্যাখ্যাও নেই এটার সম্পর্কে, মামুনের সম্পর্কে। তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন হচ্ছে ধনানন্দ ছিল সিংহাসনে। তারপর ভদ্রসাল কি বলছে, ভদ্রসাল was ধনানন্দ's কমান্ডার, মানে ভদ্রসাল ছিল ধনানন্দের সেনাপতি। আর শাক্টার আর হচ্ছে ওই রাক্ষস, এরা দুইজনে ছিল মিনিস্টার। আর রাক্ষস হচ্ছে এই ছিল ওই কি বলে যে অমাত্যও বলা হয় কিন্তু এই রাক্ষসকে। ধনানন্দের তাহলে দুইজন মিনিস্টার, একজন হচ্ছে শাক্টার আর একটা হচ্ছে রাক্ষস। এদেরকে আমরা এই কি বলে যে রাক্ষসকে আবার অমাত্যও বলা হয়, যে তিনি অমাত্য ছিলেন। অমাত্যদের কাজে হচ্ছে মিনিস্টারের মতোই ওই রাজকীয় দেখভাল, তারপরে টাকা পয়সার ইত্যাদি দেখভাল। তোমরা যদি ওই পুরো সিরিয়ালটা দেখো, পুরো সিরিয়ালটা আমার বেশ ভালো লেগেছে, হিস্টোরিক্যাল জিনিসগুলো আমি দেখি, তখন তোমরা কিন্তু এই রাক্ষসের নামটা শুনতে পারবে। অ্যাকর্ডিং টু দীপবংশ and মহাবংশ, Dhanananda had hidden a sum of 80 crores in a mountain cave inside the Ganga. তো কি বলছে যে বুদ্ধির যে গ্রন্থ দীপবংশ আর হচ্ছে মহাবংশ, এই দুটা সোর্স থেকে জানা যায় যে ধনানন্দ নাকি 80 crores ধন সম্পত্তি তিনি গঙ্গার গঙ্গার নদীর মধ্যে লুকায় রেখেছিল। আর এদিকে যেটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষাতে এসেছিল, ভবিষ্যতে আসবে, সেটা হচ্ছে যে সঙ্গম পোয়েট, সঙ্গম লিটারেচার যে পোয়েট ছিল তার নাম হচ্ছে মামুল্লার আর হচ্ছে হিউয়েন সাং। এই দুজন কি বলছে যে মানে তার যে সম্পদের প্রাচুর্য, সেই ওয়েলথের কথা বর্ণনা করছে। তো পরীক্ষাতে আসতে পারে যে নন্দদের সম্পত্তির ব্যাপারে বা জুয়েলস এর ব্যাপারে বা তাদের স্বর্ণখনির ব্যাপারে কারা কারা বর্ণনা দিচ্ছেন, তখন আমাদের দীপবংশ, মহাবংশ, তামিল কবি মামুল্লার আছে হিউয়েন সাং। এবার এখান দিয়েছি দেখো, তোমরা যেটা পরীক্ষা আমি যেটা প্রশ্ন করেছিলাম সবাই ভুল মানে দিয়েছো, আমি জানি এই উত্তরগুলা 90% এর উপরেই ছেলে মেয়েগুলা ভুলভাল দিবে উত্তর। কারণ এগুলা হচ্ছে খুব জটিল ভাবে বানাতে হয় এই নোটগুলা, বা অনেক বই পড়তে হয়, তাহলে কিন্তু এই ইনফরমেশন গুলো পাওয়া যায়। তো আমার প্রশ্নটা কি ছিল, এই যে দেখো সঙ্গম যুগের কবি মামুল্লাহ, তার যে গ্রন্থ, তার গ্রন্থটার নাম হচ্ছে আহনানুরু। বলেছেন কি, যে তিনি বলেছেন আমার প্রেমিকা আমার মুখের চেয়ে যা বেশি আকর্ষণীয় বলে মনে করেছিলেন তা হলো পাটলিপুত্র নন্দদের দ্বারা সংগ্রহ করা গঙ্গায় লুকানো সম্পদ। এই সেন্টেন্সটা ঘটনায় তুলে দিয়ে বলবে যে এই যে সেন্টেন্সটা কে বলেছিল, তখন বলতে হবে আমাদের মামুল্লাহ। আর সবাই করছে তোমরা কি আলেকজান্ডার। তো তোমাদের এগুলো যদি ধারণা না থাকে তাহলে কি করে এই উত্তরগুলো করবে, এখানে মানে ধারণাই করার বাইরে যে মামুল্লার একজন সাউথের কবি বা সঙ্গম লিটারেচারের একজন লোক, তিনি আবার আলেকজান্ডারের সম্পর্কে মানে সরি নন্দদের ধন সম্পর্কে ব্যাখ্যা দিবেন। অনেকে এটা মানে আইডিয়া করতে পারবে না, তো এগুলো আইডিয়ার বাইরে পড়ে যায়। তো দেখলাম আমি গ্রুপে প্রশ্ন করেছি, কেউ সঠিক উত্তর দিতে পারোনি তোমরা, বা আদার্সরাও করতে পারেনি, এবার তোমরা নিশ্চয়ই ইজিলি দিতে পারে। তাহলে এবার ভাবো যে এই ইনফরমেশনটা কতটা ক্রিটিক্যাল যদি না করে থাকো বা না জানো। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে কিন্তু, যে স্পেসিফিক ভাবে যদি থাকে গঙ্গার জলে যে ধনানন্দ সম্পদ লুকিয়ে রাখতো, তার ব্যাখ্যা কে দিয়েছিল, তখন যদি দেখো দীপবংশ আছে, মহাবংশ আছে, ধরে নাও, তারপর হিউয়েন সাং আছে, মামুল্লার আছে, তখন কিন্তু মনে রাখবে মামুল্লারে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, বুঝা গেল এটা ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নাকি? এই যে তোমরা এখন বলতে পারবে যে এখানেও তো গঙ্গা কথাটা উল্লেখ আছে, কিন্তু এর পুঙ্খানুপুঙ্খ ভালো মতো ব্যাখ্যা দিয়েছিল কিন্তু মামুল্লারে। হ্যাঁ, আর যদি মামুল্লার না থাকে তখন তোমাদের উত্তর দিতে হবে যে দীপবংশ বা মহাবংশ। দেখবে ওখানে না তোমাদের কনফিউজটা ফেলবে না। এই নেটের যে কনফিউজ ফেলে, খুব জোরে কয়টা প্রশ্ন থাকে, এক থেকে দুটো থাকে, 99 বা 98টা প্রশ্নই তো আমাদের ঠিকঠাক থাকে। এবারে যেমন একটা প্রশ্ন করেছিল, এটা সত্যি একটু কনফিউজ ফেলার মতো, যে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল কি রাস্তরঙ্গিনী, কলনের যে রাস্তরঙ্গিনী সেটা কবে কমপ্লিট হয়েছিল। সেটা আমি একটুখানি কনফিউজ ছিলাম, 49 হওয়ার মতো একটা ব্যাপার ছিল। অনেক বইয়ে পড়ে দেখলাম আমি ওটা নিয়ে যখন আরো পড়লাম, তো 50-এ অনেক বইয়ে আছে, তো সেটাই উত্তর অ্যাকসেপ্ট করেছে আই থিঙ্ক, আমার মনে হয়। তো এইরকম দুই একটা প্রশ্ন থাকে। তারপর দেখো যে এইবার বলছে জেনোফোন, এটা না জেনোফোন, হ্যাঁ উচ্চারণটা হবে জেনোফোন।
জেনোফোন কলস হিম এ ভেরি ওয়েলথ ম্যান। তার মানে যে জেনোফোন ইনি হচ্ছে আলেকজান্ডারের সময়কালীন বা ওই ইরানদের সময়কালীন ফার্সিদের সময়কালীন। তো জেনোফোনের বইটার নাম হচ্ছে জেনোফোন যে বইটা লিখেছিল গ্রন্থটার নাম হচ্ছে কাইরোপিডিয়া। তো তিনিও কিন্তু এই নন্দদের আমার একটু ঠান্ডা লেগেছে নন্দদের জুয়েলস এবং সম্পত্তির ব্যাপারে আলোচনা করছে। তো এগুলা ভালো করে পড়বে, মানে কেমন ধরনের প্রশ্ন হতে পারে আমি বলে দিচ্ছি। এইভাবে প্রশ্ন দিতে পারে কারা কারা নন্দদের সম্পত্তি বা ধন সম্পত্তির বর্ণনা দিয়েছিল, তখন আমাদের জেনোফোনও হবে সঠিক উত্তর। কিন্তু জেনোফোন, মামুলনার, তারপর হিউয়েন সাং, দীপবংশ বংশ, সেগুলা থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি। আরেকজন ইনফরমেশন দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই যে এখানে বলছে ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফ্রম কথা শরীর সাগর অফ সোমদেব। সোমদেবের কথা শরীর সাগরে কি বলছে দ্যাট নন্দাস হ্যাড 11 crores গোল্ড কয়েন। যে নন্দরা নন্দদের সম্পত্তির কথা বলছে যে 11 crore গোল্ড কয়েন ছিল তাদের কাছে, সেটা হচ্ছে সোমদেবের কথা শরীর থেকে আমরা জানতে পারছি। এই হলো মোট আমাদের আহ, সম্পত্তির ব্যাপারে ধন সম্পত্তি বা জুয়েলস এর ব্যাপারে নন্দদের যে ইনফরমেশন। তো যদি নন্দদের জুয়েলস এর ব্যাপারে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা 100% কমন পাবে, এর বাইরে কোনো কিছু নেই। আর কি বলে যে আর যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে তবে এগুলাই। তারপর কি বলছে in 322 BC চন্দ্রগুপ্ত মৌর্য laid the foundations of Mauryan dynasty by killing ধনানন্দ। বলছে যে ধনানন্দকে হত্যা করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করছে। নন্দ রুলস গেভ প্যাট্রোনেজ, এই যে বললাম একটু আগে যে নন্দরা কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিল, কিন্তু ধনানন্দের ব্যক্তিগত বা ইষ্ট দেবতা ছিল মামুল্লা মামুন। এবার দেখো যে কি বলছে স্কলার্স লাইক বর্ষ, উপবর্ষ, বররুচি, পানিনি এবং কাত্যায়ন ওয়ার বোর্ন ইন দা নন্দ পিরিয়ড। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে বর্ষ, উপবর্ষ, বররুচি, পানিনি আর কাত্যায়ন, এই যে হিস্টোরিয়ানসরা ছিল বা আমরা বলতে পারি সেই সময় যে তারা কিন্তু সবাই নন্দদের সময়কালেই আবির্ভাব হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবে এখানে কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে নন্দদের সময়সীমা যদি আমরা দেখি কত সময়সীমা, তো সেই সময়কালে পানিনির আবির্ভাব হচ্ছে, কাত্যায়নের, বররুচি, উপবর্ষ আর বর্ষের। তাহলে এগুলা কিন্তু তোমাদের এই কখন দিবে বলতো, যে দেখা গেল পানিনি দিল, কাত্যায়ন দিল, তারপরে দিল কৌটিল্য, কৌটিল্য দিল, তারপরে দিয়ে দিল হচ্ছে তোমার গিয়ে পতঞ্জলি, পতঞ্জলি দিয়ে দিল। বলবে যে এদের মধ্যে এবার তুমি ক্রোনোলজি মেনটেন করো, তোমাকে সাজাতে দিবে যে চারজনের নাম দিয়ে বলবে নিচের অর্ডারলি সাজানো হয়েছে, তুমি এবার সঠিকভাবে নির্বাচনটা করো। অ্যাসেন্ডিং দিতে পারে, ডিসেন্ডিং মানে শুরু থেকে শেষের দিকে এটাই আসার সম্ভাবনা যে কারা প্রথম দিকে ছিল। তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে কি প্রথমে পানিনি, তারপরে কাত্যায়নী, তারপরে কৌটিল্য, তারপরে কিন্তু হবে তোমার গিয়ে পতঞ্জলি। এটা হচ্ছে সঠিক ক্রোনোলজি। তো এই ক্রোনোলজিটা যদি গন্ডগোল করো তাহলে গেলে। তারপর কি বলছে মগধ কিংডম ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ এলিফ্যান্ট ইন দ্য ওয়ার। বলছে মগধরাই সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে অস্থির ব্যবহার করেছিল। আর এর কারণ হচ্ছে ওই পুরুষ পুরুষ তারপর ওই জায়গায় আমরা দেখবো যে কি বলছে মগধান যে শাসকরা ছিল বিম্বিসার, এরা যে ছিল এরা কিন্তু এদের মূল শক্তি ছিল এলিফ্যান্ট। তারপর আজীবিকো রিলিজিয়ন প্লেড এ রোল ইন দা ডিস্ট্রাকশনস অফ দা নন্দ ডাইনেস্টি। বলা হচ্ছে যে এই আজীবিক ধর্ম বা আজীবিকরা নন্দদের পতনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো পরীক্ষাতে কিভাবে এখানে আসতে পারে যে চারটা ধর্ম দেখা গেল, বললো যে কোন ধর্ম নন্দদের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল, আজবিক, বৌদ্ধ, জৈন, শৈব, এরকম করে দিতে পারে। এখানে দিয়েছে দেখো পানিনি, কাত্যায়নী, পতঞ্জলি আর কোন ত্রিমুনি। ত্রিমুনি এদেরকে ত্রিমুনি বলা হয়, পানিনি, কাত্যায়নী আর হচ্ছে পতঞ্জলি। এবার এদের কিন্তু ক্রোনোলজিটা খুবই দেয় পরীক্ষাতে, পানিনি, কাত্যায়নী, পতঞ্জলি আর একজন হচ্ছে কৌটিল্য। হ্যাঁ, কৌটিল্য। তো এবার এদেরকে বলবে যে তোমরা এর ক্রোনোলজিটা মেনটেন করো, কারা আগে ছিল কারা পরে ছিল। তখন কি হবে পানিনি হবে, কাত্যায়নী হবে, তারপরে কৌটিল্য হবে, তারপরে পতঞ্জলি হবে। কারণ কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্তের সময়কালে আর শেষ মৌর্য বংশীয় শাসক বৃহদ্রকে হত্যা করে শুঙ্গ বংশের আবির্ভাব ঘটছে। আর শুঙ্গ বংশের একজন রাজদরবারে এই পতঞ্জলি মানে কি করতো, যে আমরা বলতে পারি যে তার দরবারের গুরু হিসাবে ছিল পতঞ্জলি। হ্যাঁ, তারপর কি বলছে এখানে নন্দ রুলার্স
ইন্ট্রোডিউস এ নিউ সিস্টেম, বলছে নন্দরা একটা নতুন পদ্ধতির আবির্ভাব করছে মেজারমেন্টের বা পরিমাপ পদ্ধতির, ওয়েট পদ্ধতির, সেটাকে বলা হচ্ছে কি নন্দ প্রাকমণি। হ্যাঁ, তো এটা বড় করে নামটা বাংলা ওই জন্য দিয়ে দিয়েছি, দেখে নিও। তো সেন্টেন্স তুলে তুলে যদি প্রশ্নগুলো আসে, ধরো এখান থেকে যে কোনো চারটা সেন্টেন্স দিয়ে দিলে তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারো। এবার দেখো এখানে কি বলছে, যে অর্ডার অফ 9 রুলার্স অফ নন্দ ডাইনেস্টি, নন্দদের মোট শাসক ছিল 9 জন। তো সেই শাসকদের অর্ডার মানে ক্রোনোলজি কিন্তু বহুবার এসেছে, পরীক্ষাতে ভবিষ্যতে আসবে। তো কি বলছে, দেয়ার ওয়ার এ টোটাল অফ 9 কিংস ইন দ্য নন্দ ডাইনেস্টি এন্ড ফর দিস রিজন দে ওয়ার কল্ড নবানন্দ। বলছে নন্দরা মোট 9 জন শাসক ছিল, এই কারণে তাদেরকে নবানন্দ বলা হয়। দেয়ার নেমস আর ফাউন্ড ইন দ্য মহাবোধি বংশ। বলছে তাদের নাম আমরা কোথা থেকে জানতে পারি, মহাবোধি বংশ। এবার এখানের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই যে ক্রোনোলজিটা। তাহলে তোমাকে এখানে কিন্তু পর পর ওইভাবে পড়তে হবে। প্রথমে উগ্রসেন, তারপর হচ্ছে পাণ্ডু, পাণ্ডুপতি, ভূতপাল, রাষ্ট্রপাল, গোপীকর্ষণ, দশসিদ্ধ, কৈবরত, আর হচ্ছে ধনানন্দ। আমি এটা একদম পুরো মুখস্থ করে নিতাম, আর এগুলো আমার খুব ইন্টারেস্টিং এরিয়া লাগতো, যে আসার মধ্যে এগুলো করবো, যে 4 জনের নাম তুলে বলবে যে এদের ক্রোনোলজি তুমি সাজাও। এদের এখানে কাদের করে বেশি করে দেয়, এই যে উগ্রসেন, উগ্রসেন মানে হচ্ছে মহাপদ্মনন্দ কিন্তু, হ্যাঁ মহাপদ্মনন্দের নামটা দেয়, তারপর ধনানন্দ, এই দুটো নাম দেয়। আর তার মধ্যেখানে দেখা গেলো যাদের নাম দিতে পারে, যে রাষ্ট্রপালও দিতে পারে, তারপর হচ্ছে দশসিদ্ধকের নাম দিতে পারে বা গজবিগ, বা ধনানন্দের নামটা নাও দিতে পারে, কিন্তু এই দুজনের নাম তোমরা পাবে। হ্যাঁ, তো গন্ডগোলটা কোথায় হয়ে যায়, উগ্রসেন বা মহাপদ্মনন্দ তো পেয়ে গেলে প্রথম, শেষটাও তুমি পেয়ে গেলে ধনানন্দ, কিন্তু গন্ডগোলটা পেকে যাবে এই যে মধ্যখানে গুলো। যে তোমার যদি বাকি নামগুলা ধারাবাহিক ভাবে ক্রোনোলজি ভাবে না মনে থাকে, তুমি না মেলাতেই পারবে না। হ্যাঁ, ওই জন্য এগুলো করবে। আর এই 9 জনের যে ক্রোনোলজি সেটা আমরা, বা 9 জনের শাসকের যেটা পাই সেটা হচ্ছে মহাবোধি বংশ থেকে। হ্যাঁ? তারপর বলছে কি, the Nanda dynasty was the first to issue পাঁচ মার্ক কয়েন on a large scale। মানে আমরা 5 মার্ক কয়েন তো সেই ষোড়শ মহাজন থেকেই পাচ্ছি, কিন্তু এরা ব্যাপক পরিমাণে ব্যবহার করছিল এই নন্দরা। যেমন কুষাণরা সর্বাধিক পরিমাণে তাম্র মুদ্রা ব্যবহার করেছিল, গুপ্তরা সর্বাধিক পরিমাণে স্বর্ণ মুদ্রার ব্যবহার করেছিল। তো এরকম আর কি, যে এরা হচ্ছে যে 5 মার্ক কয়েন সেই আগে থেকেই আবির্ভাব ছিল, বাট এরা ব্যাপক পরিমাণে ব্যবহার করছে। এবার দেখো পাণিনির ব্যাপারটা, পাণিনির অষ্টাধ্যায়ী এটা ব্যাকরণ গ্রন্থ। আর ইনি এর পিরিয়ডটা সময়সীমাটা হচ্ছে ওই 5th থেকে 4th সেঞ্চুরি বিসির মধ্যে পড়ে, আর ইনির জন্মস্থান হচ্ছে গান্ধারের সালাতুরে। আর এটাকে প্রাচীন ব্যাকরণ গ্রন্থ বলা হয় এই অষ্টাধ্যায়ীকে। আর কি বলছে, হিউয়েনসাং ভিজিটেড সালাতুর ইন 7th সেঞ্চুরি এডি, যে হিউয়েনসাং গান্ধারের সালাতুরে পরিভ্রমণ করছে 7th সেঞ্চুরি এডিতে। কারণ হচ্ছে তার আবির্ভাব হচ্ছে কখন, হর্ষবর্ধনের সময়কালে। হ্যাঁ, তো কি বলছে, হি মেনশন এ স্ট্যাচু অফ পানিনি স্ট্যান্ডিং ইন টাউন। পরীক্ষাতে এই সেন্টেন্সটা বলে দিবে যে একটা স্ট্যাচু যেটা হচ্ছে তোমার গিয়ে ওই সালাতুরে পানিনি দেখতে পাচ্ছি, তো এটা কে দেখতে পাচ্ছে বা কে এই ব্যাখ্যাটা দিয়েছে, তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে হিউয়েনসাং। আমি উচ্চারণটা কথা বলছি, দেখো এখানে আমি এটা একদম প্রথম যখন পড়েছিলাম ইউনিভার্সিটির ওই উপেন্দ্র সিং এ, এটা আমি একদম খোদাই করতে পারছি না আসলে নামটা কি, লোকটা কি। আমি সেই মানে এটার জন্য ভাবে যে মানে গবেষণা করতে শুরু করেছি, এটা আসলে কি উচ্চারণটা। তো এরকম করতে করতে তখন হুট করে আমার মনে পড়লো যে এটা মনে হয় হিউয়েন সাংই হবে। দেখো উচ্চারণটা মানে স্পেলিংটা কেমন হলো। আর এখানে মনে রাখবে অষ্টাধ্যায়ী নামটা দিয়েছে, এর 8টা ইউনিট আছে। হ্যাঁ, এটা ওদিন আমার ছাড়া পড়ে গিয়েছিল, এখানে অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে যে ওই ষোড়শ মহাজনের নোটেই আমার দেওয়া উচিত ছিল, তো ছাড়া পড়ে গেছিল, পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখো যে জনক কোথাকার রাজা ছিল বিদেহের, জয় বলে হচ্ছে পাঞ্চালের, অশ্বপতি কৈকেয়ের, মানে এখানে সবার রাজা আর কোথাকার ছিল পুরোটা এখানে দেওয়া হয়েছে। এটা বোর্ডটা পুরো নিবে, যেমন কালী, ব্রহ্মদত্ত, আর জরাসন্ধ কোথাকার মগধের দেওয়া আছে এখানে, নিষাদরা নালার। এইখানে কিভাবে প্রশ্ন করবে, মেলামেলি দিবে, যে 4টা জায়গা 4টা রাজার নাম দিবে, তখন বলবে যে সেটা মেলাও। বহুবার এখান থেকে প্রশ্ন হয়েছে, যে খুব ইন্টারেস্টিং এই এরিয়াগুলো। এবারে দেখো যে পার্সিয়ান বা ইরানিয়ানদের ইনভেশন, ভারত যে আক্রমণ করেছিল পার্সিয়ান বা ইরানিয়ানরা। আমাদের একটা কথা মনে রাখবে, আমি এখানে একটু গল্পের আকারে বলি তোমাদের, তাহলে ওই বেসটা ভালো মতো ক্লিয়ার হবে, ইজিলি ধরতে পারবে ইতিহাসের ব্যাপারগুলো। আমাদের যে ইতিহাস কেমন ধরনের, যে ষোড়শ মহাজন পদ, প্রথম দিকে 16টা মহাজন পদ ছিল,
সেই 16টা মহাজন পদ থেকে মগধের উত্থান হচ্ছে। মগধের উত্থান হতে হতে পরবর্তীকালে একটা বড় সাম্রাজ্যে রূপান্তরিত হচ্ছে। সেই মগধের সাম্রাজ্য থেকেই কিন্তু এই যে মানে আমরা মৌর্য বংশের আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, তো এইবার সেই সময়কালে যখন এই নন্দরা, তারপর ছোট ছোট অনেক আমাদের যে আমি বললাম যে যেমন ষোড়শ মহাজন পদ, এগুলোতে ছোট ছোট একটা রাষ্ট্র হিসাবে বিরাজমান ছিল এরা। কিন্তু এই সময়কালে ভারতীয় মধ্যে ইউনিটির অভাব ছিল। আমরা যদি আমাদের ভারতের ইতিহাস ঘেটে দেখি, আমাদের সব থেকে বড় দুর্বলতা ছিল আমাদের ইউনিটি। ভারতীয়দের মধ্যে কখনো ইউনিটি বা একতা ছিল না। যে মোগল পিরিয়ডেও দেখো বা এনসিএডেও দেখো বা যেখানেই দেখো, তোমরা যদি মডার্নেও দেখো, তো এদের ইউনিটি খুবই কম ছিল। তো ইউনিটি কম থাকার ফলে যে ভারত থেকে বাইরে থেকে যে আক্রমণ করেছিল, আলেকজান্ডার বলো, তারপরে গিয়ে তোমার হচ্ছে এই যে ফার্সিরা বলো, তো এদেরকে তো ভারত থেকে উৎখাত করবে, এই ইউনিটিটা এদের মধ্যে ছিল না। তো ভারতে সর্বপ্রথম কারা আক্রমণ করেছিল, সেটা হচ্ছে এই ফার্সিরাই আক্রমণ করেছিল। সেখানে যদি গ্রিক করে বসো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ইরানিয়ানরা বা ফার্সিরা সর্বপ্রথম ভারতবর্ষে আক্রমণ করেছিল। দেখো এখানে কি বলছে, যে ইরানিয়ান বা ফার্সিদের ক্যাপিটাল ছিল হচ্ছে পার্সেপোলিস। ফাউন্ডার অফ আখামেনিয় ডাইনেস্টি কাইরাস দ্বিতীয় অর্কুলুস বলছে যে ইরানিয়ান বা ফার্সিয়ান, এদের রাজধানী হচ্ছে পার্সেপোলিস, কিন্তু এদের তো একটা নিজস্ব ডাইনেস্টি নাম ছিল, সেই ডাইনেস্টির নাম হচ্ছে আখামেনি ডাইনেস্টি, আখামেনিডীয় ডাইনেস্টি। হ্যাঁ, তোমরা বাংলা বইগুলোতে দেখবে আখামেনিডীয় আছে। তো এই আখামেনীয় ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বিতীয় কাইরাস বা কুরুস। সময়সীমা গুলা কিন্তু দেখবে, এগুলো ইগনোর একদম করবে না কিন্তু, নাহলে ফেসে যাবে। দেওয়ার না হলে কোনো অর্থই হতো না এগুলো। তারপর কি বলছে, দ্য ফার্স্ট ইনভেডেড অফ দ্য ইন্ডিয়া আখামেনীয় ডাইনেস্টি অফ পার্সিয়া ইরানি বলছে ভারতবর্ষের সর্বপ্রথম কারা আক্রমণ করেছিল, তাহলে সেটা হচ্ছে এই আখামেনিডীয় বা ইরানিয়ানরা বা আমরা ফার্সিরা বলতে পারি। আবার বলছে কি, ফার্স্ট আনসাকসেসফুল অ্যাটাক অন ইন্ডিয়া, যে ভারতবর্ষে যখন সর্বপ্রথম যে ভারতে আক্রমণ করেছিল তিনি হচ্ছে এই যে কাইরাস দ্বিতীয়, তিনি কিন্তু সফলতা লাভ করতে পারেনি, বা তিনি ভারতবর্ষে যে আক্রমণ করেন সেটা সফল হতে পারেনি। তারপর কি বলছে, ফার্স্ট সাকসেসফুল ইনভেডেড অফ ইন্ডিয়া, আর যিনি ভারতবর্ষে আক্রমণ করে প্রথম সফলতা লাভ করেছিল তিনি হচ্ছে প্রথম দারিয়াস, বা দারা বলা হয়, প্রথম দারা বা দারিয়াস বলা হয়। হুম, তো 522 থেকে 486 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করেছিল ভারতবর্ষে, এবং তিনি সফলতাভাবে ভারতবর্ষকে জয় করতে পেরেছিল। কিন্তু কায়রাস দ্বিতীয় প্রথম যিনি ভারতবর্ষকে আক্রমণ করেছিল, কিন্তু সফলতা লাভ করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন গুলা, এইটুকু পড়লেই কিন্তু এগুলো হয়ে যাবে। উল্টা পাল্টা এখানে পড়ার কোনো দরকার নেই, কারণ এই জায়গাগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না, আসলে এইগুলা থেকেই আসবে। তারপর বলছে কি, ইন which inscription Hindus are mentioned, আচ্ছা এখানে একটা প্রশ্নের মতো করে দিয়েছি যে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যে কোন ইনস্ক্রিপশনে সর্বপ্রথম হিন্দুস বা হিন্দুস মেনশন করা আছে, সেটা হচ্ছে হামদান ইনস্ক্রিপশন থেকে। এখানে বলছে কি, দ্য থ্রি ইনস্ক্রিপশনস অফ দাইরাস প্রথম, যে দারিয়াস প্রথম বা দাইরাস প্রথমের তিনটা ইনস্ক্রিপশন, একটা হচ্ছে বেহিস্তান, আর একটা হচ্ছে পার্সেপোলিস, আর একটা হচ্ছে নাক্সি রুস্তম। তোমরা আই থিংক তোমরা এগুলোর নামগুলো শুনতে পারো, বেহিস্তান, পার্সেপোলিস, আর হচ্ছে নাক্সি রুস্তম। তারপর কি বলছে, প্রুভ দ্যাট দারিয়াস ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যাপচার দ্য টেরিটরিজ অফ পাঞ্জাব এন্ড সিন্ধু। এই ইনস্ক্রিপশন গুলো আমাদের প্রমাণ দেয় যে তিনি দারিয়াস প্রথম পাঞ্জাব আর সিন্ধু জয় করেছিল। এখানে দেখো যে বেহিস্তান ইনস্ক্রিপশন 500, এই সময়সীমাগুলো দেখবে, যে বেহিস্তান ইনস্ক্রিপশনের সময়সীমা, এগুলো ক্রোনোলজি মেনটেন করতে যায় ইনস্ক্রিপশন গুলা, যে কোনটা ইনস্ক্রিপশন আগে কোনটা পরে, ওই জন্য এগুলো দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন গুলো। বেইস্টাইন ইনস্ক্রিপশনের সময়সীমা হচ্ছে 520 থেকে 518 বিসির মধ্যে পড়ে। আর এই বেইস্টাইন ইনস্ক্রিপশনে কি কি পাই আমরা, সেটা হচ্ছে সাক্তাগু আর হচ্ছে গদর। এখানে সাক্তাগু মানে সিন্ধু, এখানে এই বেইস্টাইন ইনস্ক্রিপশনে এই ওয়ার্ডটা পাই আমরা। সাক্তাগু মানে হচ্ছে কি বললাম, সিন্ধু, আর গদর মানে হচ্ছে গান্ধার। এই ওয়ার্ডগুলা ব্যবহার করেছিল। পরবর্তীকালে ঐতিহাসিকরা গবেষণার মাধ্যমে দেখছে যে এখানে সাক্তাগু মানে, সাক্তাগু বলতে কিছুই না, এটা হচ্ছে সিন্ধু, আর গাধার মানে হচ্ছে গান্ধা। এবার কি বলছে, দ্য ইনস্ক্রিপশনস অফ পার্সেপোলিস এন্ড নাক্সি রুস্তম। এবার দেখো তাহলে কি পাচ্ছি, এখানে 520, এইখানে পাচ্ছি পার্সেপোলিস 518, আর এখানে পাচ্ছি 515। তাহলে বেইস্তান ইনস্ক্রিপশন সবার আগে 520, তারপরে হচ্ছে পার্সেপোলিস 518, তারপর হচ্ছে নাক্সি রুস্তম 515, পরপর দেওয়া আছে। কি বলছে, কনফার্ম কনকোয়েস্ট অফ পাঞ্জাব এন্ড সিন্ধু অফ ইন্ডিয়া দারিয়াস প্রথম। আর এই দুটো ইনস্ক্রিপশন কনফার্ম করে যে দারিয়াস বা দারিয়াস প্রথম
তিনি সিন্ধু আর পাঞ্জাব ভারতবর্ষে সাকসেসফুলি জয় করতে পেরেছে। এবার বলছে বগজকা ইনস্ক্রিপশন, তোমাদের যেটা আমি ওই বেদিক পিরিয়ডে পড়িয়েছিলাম, যেটার সময়সীমা হচ্ছে 1380 বিপর খ্রিস্টের মধ্যে পড়ে, তাহলে এইগুলাই ক্রোনোলজি মেনটেন করতে হয়। যে বগজকা ইনস্ক্রিপশন সালগুলো দিবে না তো, দিবে ইনস্ক্রিপশন গুলো, বগজকা ইনস্ক্রিপশন, বেইস্টান ইনস্ক্রিপশন, পার্সেপোলিস আর নক্সিরিস্টাম। এবার দেখো, যদি তোমার এগুলো না জানা থাকে, এই যে সময়সীমাগুলো, তুমি এগুলো ক্রোনোলজি মেনটেনই করতে পারবে না 100%। আর পরীক্ষাতে বহুবার এসেছে, ভবিষ্যতে আসতে পারে, তখন আমাদের বলতে হবে কি বগজকই আগে, তারপরে বেইস্তান, তারপরে পার্সেপোলিস, তারপরে নাক্সিরুস্তাম। আর সময়সীমাগুলো দেখে নিবে। এবার এখানে অর্ডারলি দিয়ে দিয়েছি মেনটেন করে, সময়সীমাগুলো দিয়ে দিয়েছি, বগজকই, বেইস্তান, পার্সেপোলিস, নাক্সিরুস্তাম সময়সীমা দিয়ে দিয়েছি সব। এখানে দিয়ে দিয়েছি, দেখো শাক্তুল মিন্স হচ্ছে সিন্ধু, আর গদর হচ্ছে মিন্স গান্ধার, আর হিন্দুস মিন্স হচ্ছে লোয়ার ইন্দাস ভ্যালি, যেটা আমরা সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতা কেন বলছি, সিন্ধু নদীর উপত্যকা বলতে পারি, নিম্ন উপত্যকা। অ্যাকর্ডিং টু হেরোডোটাস, দ্য ক্লোথ অফ ইন্ডিয়ান সোলজার্স ওয়্যার মেড অফ কটন। বলছে যে গ্রিক হেরোডোটাস বলছে যে ভারতীয় সৈনিকরা নাকি কটন ক্লথের ব্যবহার করত। দাইরাস প্রথম সাকসেসর, দাইরাস প্রথমের পরে যে সিংহাসনে বসে, যার নাম জেরক্সাস বলা হয়, তো কি বলছে, রিক্রুটেড ইন্ডিয়ানস ইন হিজ আর্মি। আর এই জেরক্সাসের প্রথম, যিনি হচ্ছে ভারতীয়দের সৈন্যবাহিনীতে নিয়োগ করেছিল, পরীক্ষাতে আসতে পারে, কোন ইরানিয়া শাসক সর্বপ্রথম ভারতীয়দের সৈনিক হিসাবে নিয়োগ করেছিল, তখন আমাদের উত্তরটা বলতে হবে জেরক্সাস। হ্যাঁ, এবার দারিয়াস তৃতীয়, আর ইনি হচ্ছে ইরানীয় বা ফার্সি শাসকদের মধ্যে শেষ শাসক, তৃতীয় দরায়ুস। কি বলছে, Darius was the last Iranian emperor who was defeated by Alexander in the Battle of Arbela in 331 BC। বলছে এই দরায়ুস তৃতীয় হচ্ছে ইরানিয়ান শাসকদের মধ্যে শেষ শাসক, যিনি আলেকজান্ডারের কাছে পরাজিত হচ্ছে 331 বিসিতে। কোন যুদ্ধে? সেই যুদ্ধটার নাম হচ্ছে আরবেলা। কারণ এই যুদ্ধটা হয়েছিল আরবেলার প্রান্তরে, তাই এই যুদ্ধটার নাম দিয়েছিল আবার আরবেলার প্রান্তর। কিন্তু কি বলছে, দিস ব্যাটল ওয়াজ কল্ড দ্য ব্যাটল অফ গৌগামেলা বাই ইরানিয়ান, হবে না আরিয়ান, ও আচ্ছা আরিয়ান, আরিয়ান একটা না ইসের নাম, ওই কি বলে তোমার গ্রিক রাইটারের নাম। হ্যাঁ, তো তিনি আবার বলছে এই যুদ্ধটার নাম গৌগামেলা। পরীক্ষাতে আসতে পারে যে গৌগামেলা যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল, তখন বলতে হবে আলেকজান্ডার আর দরায়ুস তৃতীয়। বা গৌগামেলার যুদ্ধটা কত সালে হয়েছিল? 331 বিসিতে। এটা হচ্ছে কে বলছে গৌগামেলাটা? সেটা হচ্ছে আরিয়ান। এই আরিয়ান হচ্ছে একজন গ্রিক রাইটার ছিল। তা দেখো তারপরে কি বলছে, ডিটেলস অফ ইরানিয়ান ইনভেশনস আর ফাউন্ড ইন। বলছে আমরা ইরানিয়ানদের যে ভারত আক্রমণ করেছিল তা আমরা ডিটেলস কোথা থেকে জানতে পারি? এটা বলছে দ্য টেক্সট অফ হেরোডোটাস, আর তারপর স্ট্রাবো, প্লিনি, এই যে ইরানিয়ান, যেটা আমি একটু বলে গিয়ে এই আর ইনি একই আর কি, এন্ড দ্য ইনস্ক্রিপশনস অফ ইরানিয়ান কিংস বেইস্তান ইস্তান নক্সিরিস্তম। তো ইরানিয়ানরা বা ফার্সিরা যে ভারতবর্ষে আক্রমণ করেছিল তা আমরা কোন কোন সোর্স থেকে জানতে পারি? এখানে দেওয়া আছে হেরোডোটাস, তারপর স্ট্রাবো, প্লিনি, আরিয়ান, তারপর হচ্ছে তারপর ইরানিয়ান যে ইনস্ক্রিপশন গুলো ছিল, দরাইস প্রথমে, বেইস্তান ইনস্ক্রিপশন আর নক্সিরুস্তম। Herodotus described the Indian soldiers as wearing cotton cloth and carrying bows and arrows on their shoulder। বলছে ভারতীয় সৈনিকরা তারা যুদ্ধক্ষেত্রে কটন ক্লথের ব্যবহার করত এবং তারা তীর ধনুকের তাদের শোল্ডারে বহন করে নিয়ে যেত। তো এই সেন্টেন্সটা গোটাটা তুলে দিয়ে বলবে এই ব্যাখ্যাটা কে দিয়েছে। তখন এই দেখা গেল ইরানিয়ান দিল, তারপরে আরিয়ান দিল, প্লিনি দিল, স্ট্রাবো দিল, তখন হেরোডোটাস দিল, তখন আইডেন্টিফাই করতে হবে আমাদের হেরোডোটাস। এবার বলছে ইফেক্ট অফ ইরানিয়ান ইনভেশন, এই যে ইরানিয়ানরা ভারতবর্ষে আক্রমণ করলো তাদের ভারতবর্ষের উপর কি প্রভাব পড়লো, খুব গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্স গুলো তুলে দিতে পারে, 4টা সেন্টেন্স তুলে দিয়ে তখন বলবে আইডেন্টিফাই করতে। তো কি বলছে দেখো, স্প্রেড অফ খারস্টি স্টেট ইন নর্থওয়েস্টার্ন ইন্ডিয়া হুইচ ইজ রিটেন ইন ফ্রম রাইট টু লেফট। বলছে যে এই ইরানিয়ানদের প্রভাবে খারস্টি লিপির ভারতবর্ষে উত্তর পশ্চিমে আবির্ভাব ঘটছে বা বিস্তার ঘটছে, আর যেটা লেখা হচ্ছে ডান থেকে বাঁয়ের দিকে। এটা একটা, আমরা খারস্তি লিপি ইরানিয়ানরা নিয়ে আসছে আমাদের ভারতবর্ষে। স্প্রেড অফ আরামাইক স্ক্রিপ্ট অফ ইরানিয়ান, মনে রাখবে এই খারস্তি থেকেই আরামাইকের আবির্ভাব, আর এই আরামাইকরাই কিন্তু ইরানিয়ানরা ভারতবর্ষে নিয়ে আসছে। তাহলে দুটা খারস্তি আর আরামাইক ইনস্ক্রিপশন আমরা তাদের কাছ থেকে শিখতে পারছি বা জানতে পারছি।
তারপর কি বলছে বিগিনিং অফ দ্য প্র্যাকটিস অফ engraving inscriptions and the use of work like script Osokan inscriptions in Iranian influence বলছে এই যখন ইরানিয়ানরা ভারতবর্ষে আসে তখন তাদের কাছ থেকে আমরা এই ইনস্ক্রিপশনের খোদাই করার ব্যাপারটা আমরা জানতে পারি। আর এই যে অশোক তার ইনস্ক্রিপশন গুলো ব্যবহার করেছিল সেগুলো কিন্তু ইরানিয়ানদের দ্বারা ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করেছিল তার ইনস্ক্রিপশন, বা তিনি প্রভাবিত হয়েছিলেন ইরানিয়ানের ইনস্ক্রিপশন গুলোর উপর বেস করে। তারপর কি বলছে দ্য বেল শেপড টপ অফ অশোকার ইনস্ক্রিপশন বা পিলার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ইরানিয়ান ইনস্ক্রিপশন। মনে রাখবে যে এই যে অশোক যে স্তম্ভগুলো নির্মাণ করেছিল আরম্ভ করে যে স্তম্ভগুলো ছিল সেই স্তম্ভের মাথার উপরে তোমরা যদি দেখো দেখবে যে বেল মানে কি ওই যে ঘন্টা, আমরা যে ঘন্টা বাজাই তো অনেকটা কি হয় পদ্ম ফুলের মতো করে এরকম করে যে থাকে এইরকম করে থাকে, সেগুলা কাদের কাছ থেকে নিয়েছিল সেটা হচ্ছে অশোক এই এদের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু সেই প্রচলনটা চালু করেছিল অশোক তার পিলারে। যদি আমরা পিলার গুলা দেখছি অশোকের পিলার গুলা তখন আমরা দেখতে পারবো যে মাথার মধ্যে এরকম ঘন্টার মতো করে দেওয়া আছে, তো সেগুলা কিন্তু ইরানিয়ানদের প্রভাবের ফলে হয়েছিল। আবার এগুলাকে বলা হয় কি বলতো, এগুলাকে আবার লোটাসের উল্টো বলা হয়, যে অশোক যে ব্যবহার করেছিল লোটাস ফুলের উল্টোটা মানে পদ্ম ফুলের ঠিক উল্টো, কিন্তু এই এটাই ডিফারেন্স আর কি যে ওর নাম কি দরাইস প্রথম যে তার যে ইনস্ক্রিপশন গুলা ছিল সেটা কিন্তু পদ্ম ফুল উপরের দিকে করে আছে, যেমন পদ্ম ফুলটা ফুটে সেম ওরকম, কিন্তু অশোকের যদি আমরা পিলার পিলার গুলা দেখি তখন আমরা দেখবো যে মনে হচ্ছে লোটাসটা উল্টো দিকে করে আছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু মনে রাখবে আমার, যে এই যদি ইনফরমেশনটা বললাম তোমাদের যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ না তা কিন্তু ভুল করবে, যে এগুলা এই ছোট ছোট ব্যাপারগুলো দিবে তোমরা আইডেন্টিফাই করতে পারো না যে সেন্টারটা কি ভুল আছে। লোটাস উল্টো দিকে অশোক, লোটাস সোজা দিকে, সেটা হচ্ছে ইরানিয়ানদের রীতি বা দরাইস প্রথম। তারপর বলছে ইরানিয়ান সিলভার কয়েন্স সিগনাল আর হচ্ছে সেকুলাস এন্ড গোল্ড কয়েন ডাইরেক্ট বিকেম পপুলার ইন ইন্ডিয়া, যে ইরানিয়ানদের সিলভার কয়েন বা মুদ্রা সেগুলোই, তারপর হচ্ছে সেকালাস, এগুলা মনে রাখবে তাদের এগুলো সিলভার মুদ্রা আর গোল্ড গোল্ড মুদ্রা হচ্ছে গোল্ড মুদ্রা হচ্ছে ডাইরেক্ট। তো পরীক্ষাতে আসতে পারে ইরানিয়ানদের সিলভার মুদ্রাকে কি বলা হয়, গোল্ড মুদ্রাকে কি বলা হয়, এগুলো কিন্তু দিতে পারে। তারপর এখানে কি বলছে যে the traditions of washing hair on the birthday of the emperor, যে আমাদের ভারতীয় রাজারা যখন তাদের জন্ম পালন করতো তখন যে মাথার চুলকে তারা স্নান করে মাথার চুল ধৌত করতো, সেটাও কিন্তু ইরানিয়ানদের রীতির মাধ্যমে প্রচলিত হয়েছিল। আরেকটা যে পানিশমেন্ট হিসাবে যে মস্কার মানে মাথার যে চুল মুন্ডন, সেটাও কিন্তু এই ইরানিয়ানদের কাছ থেকে ভারতীয়রা শিখেছিল, এগুলো মনে রাখবে। তারপরে এবার দেখো আমরা আচ্ছা এবার তো অনেকটাই হয়ে গেল, এর মধ্যে কোনো কিছু প্রশ্ন আছে তোমাদের? না স্যার, ঠিক আছে। তাই সবাই না বুঝতে স্যার, পেরেছো? ঠিক আছে। সবাই ঠিকঠাক হ্যাঁ মতো? হ্যাঁ এবার দেখো গ্রিক, মানে আমরা চলে আসলাম কোথায়, এবার হচ্ছে আলেকজান্ডার। কি বলছে দেখো, আলেকজান্ডার son of ফিলিপ দ্বিতীয় ফিলিপের পুত্র ছিল আলেকজান্ডার। আলেকজান্ডার টিচার ওয়াজ, আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। আলেকজান্ডার বিকেম দ্য রুলার অফ মেসিডোনিয়া গ্রিক 336 বিসি, মানে আলেকজান্ডার মেসিডোনিয়ার শাসক হয়েছিলেন 336 বিসিতে। হ্যাঁ, কারণ হচ্ছে এই সময়কালে তার পিতা মারা গেছিল, তখন তিনি মেসিডোনিয়ার সিংহাসনে বসেছিলেন। তারপর বলছে ডেসক্রিপশনস অফ আলেকজান্ডার ইনভেশনস, আলেকজান্ডার যে ভারতবর্ষের আক্রমণ করেছিল তা আমরা কার বর্ণনা থেকে জানতে পারি, সেটা হচ্ছে আরিয়ানের বর্ণনা থেকে জানতে পারি। তার গ্রন্থটার নাম হচ্ছে অ্যানাবেসিস অফ আলেকজান্ডার। তারপর বলছে দেখো স্ট্রং রেজিস্ট্যান্স ওয়াজ গিভেন টু আলেকজান্ডার, মানে আলেকজান্ডারের বিরুদ্ধে যারা প্রতিরোধ করেছিল, শক্তিশালীভাবে প্রতিরোধ করেছিল ভারতীয় যে সমস্ত শাসকরা, তাদের একটা লিস্ট দিয়েছি, সেগুলা মুখস্থ করে নিবে। কি বলছে দেখো, যে আলেকজান্ডারের প্রতিরোধ করেছিল পুরুষ, তিনি কৈকেয় বংশ থেকে বিলং করতো। তারপরে বলছে আবিসরা, এটাও একটা ছিল আবিস। তারপর হচ্ছে ক্ষুদ্রক আর মলবস, এরা মনে রাখবে যে ক্ষুদ্রক আর মালবক নামটা একসাথে এই কারণে দিয়েছি, এরা উভয়ে রিপাবলিক ছিল আর উভয়ে একজোট হয়ে আলেকজান্ডারের বিরোধিতা করেছিল। তারপর বলছে অশ্মকরা আর হচ্ছে অষ্টক, এরা সবাই পুষ্করবতীর অষ্টক গান্ধার, এরা সবাই কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সবাই পরাজিত হয়েছিল। আর একটা কথা মনে রাখবে, বেসিক একটা ইনফরমেশন, আলেকজান্ডারকে কেউ পরাজিত করতে পারেনি। পুরুপ হতে পারতো, কিন্তু পুরুষ দুর্ভাগ্য, এটা ব্যাড লাক বলতে পারি আমরা, যে যখনই তিনি তার ওই হাতিদের মুখ মানে সুরের মধ্যে কি বলবো ছুরিগুলা বেঁধে দিয়েছিল,
সৈনিকদের তরোয়াল গুলা বেঁধে দিয়েছিল সৈনিকদের নিধন করার জন্য। সেই সময় কি হয়েছিল বলতো, সেই সময় বর্ষা হয়েছিল, পানি হয়েছিল। তো এই বৃষ্টি হওয়ার কারণে, বর্ষা হওয়ার কারণে জল লেগে গেছিল। জল লাগার কারণে হস্তিগুলো আরো উল্টে আরো মানে জঙ্গলের দিকে ফিরে আসতেছিল। সেই কারণে পুরু আর কিন্তু যুদ্ধ করতে পারেনি। পুরু শক্তিশালী ছিল হচ্ছে হস্তি বাহিনী। তো সেই কারণে তিনি কিন্তু পরাজিত শিকার হয়েছিলেন। তখন পুরুকে আলেকজান্ডার বলেছিল যে আপনি আমার কাছে কেমন ব্যবহার করেন। পুরু সদর্পে মানে মাথা উঁচু করে বলেছিল যে একজন জয়ী রাজা একজন পরাজিত রাজার সাথে যেমন ব্যবহারটা করে, ঠিক আমি আপনার কাছে সেই প্রত্যাশাই করি। তো এই উত্তরটা শুনে খুশি হয়েছিল আলেকজান্ডার। তখন আলেকজান্ডার পুরুষকে তার রাজ্য অনেক কিছু ফিরিয়ে দিয়েছিল আর কি। খুশি হয়েছিল তার অদম্য সাহস দেখে। এবার বলছে যারা হচ্ছে আলেকজান্ডারের প্রতিরোধ না করে স্যারেন্ডার হয়ে গেছিল আগে থেকে, যুদ্ধ করবে না তারা, মানে আমরা এক কথা বলতে পারি কাপুরুষ রাজা, যেমন অম্বি। অম্বি হচ্ছে ভারতবর্ষের রাজাদের মধ্যে সর্বপ্রথম বিশ্বাসঘাতক, যিনি হচ্ছে বিদেশিদের বিরুদ্ধে আক্রমণ বা প্রতিরোধ না করে তিনি হচ্ছে সারেন্ডার করে দিয়েছিল। এবং শুধু তাই নয়, সারেন্ডার করলে তো ভালো কথা, এবং কি সৈনিক, রসদ, টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়েই আলেকজান্ডারকে সহায়তা করেছিল। তারপর হচ্ছে সুবুতি স্টেট, তারপর হচ্ছে শশীগুপ্ত, কি বলছে হিন্দুকুশ পর্বতের যে শাসক ছিলেন শশীগুপ্ত, তারপরে সঞ্জয়, এরা সবাই মিলে আলেকজান্ডারের কাছে স্যারেন্ডার হলো, নত স্বীকার করে। তখন এরা সবাই মিলে কিন্তু আলেকজান্ডারকে কি করেছিল, যে সাপোর্ট করেছিল। তো এরা হলো বিশ্বাসঘাতকের প্রতীক, আর এরা হলেন সবাই কি বলবো যে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তারপর বলছে দেখো, আলেকজান্ডার ওয়াজ ইনভিটেড টু অ্যাটাক ইন্ডিয়া, অম্বি দ্য রুলার অফ তক্ষশিলা এন্ড শশীগুপ্ত দ্য রুলার অফ হিন্দুকুশ। বলছে আলেকজান্ডারকে ইনভাইট করেছিল এই যে অম্বি আর হচ্ছে শশীগুপ্ত, এরা মানে এরা এতটাই শত্রু ছিল ভারতবর্ষের, যে ভারতবর্ষের অন্যান্য শাসকদের সাথে তারা চাইতো যে আলেকজান্ডার আসুক, আলেকজান্ডার আসে তাদের সাথে আমরা মিত্রতা করব। আর আমাদের যে শত্রু, ওই যে বললাম যে আমাদের ভারতীয় শাসকরা নিজেদের সাথে একে অপরের সাথে তারা শত্রুতে রূপান্তরিত হয়েছিল, এই কারণে তারা মিলিত হয়ে আলেকজান্ডারকে আরো সাহায্য করেছিল। তারা রাস্তা দেখিয়েছিল, খুব মানে গোপনীয় রাস্তাগুলো, যে কোন রাজ্যের কি দুর্বলতা জায়গাগুলো কি কি, সবগুলা এই অম্বি আর শশীগুপ্ত এরা দেখিয়ে দিয়েছিল। তো পরীক্ষাতে আসতে পারে কারা কারা মানে আলেকজান্ডারকে আমন্ত্রণ করেছিল ভারতবর্ষকে আক্রমণ করার জন্য, তখন আমাদের বলতে হবে অম্বি আর শশীগুপ্ত। দেখো তারপর কি বলছে, কনকার ব্যাকটেরিয়ান বল্ক আর হচ্ছে কাবুল, বল্ক আর কাবুল জয় করেছিল 326 বিসিতে আলেকজান্ডার, এন্ড ক্রস দা হিন্দুকুশ মাউন্টেন। আর তখন হিন্দুকুশ পর্বত পার হচ্ছে ওই একই রকম 326 বিসিতে, এন্ড ইনভেটেড ইন্ডিয়া। তখন এই হিন্দুকুশ পর্বত পার হয়ে প্রথমে ব্যাকটেরিয়া বা বলকান, তারপর হচ্ছে কাবুল, এগুলা জয় করলো 326 বিসিতে। তারপরে হিন্দুকুশ পর্বত পার করে তখন ভারতবর্ষ আক্রমণ করলো। আলেকজান্ডার ক্রস দা ইন্দাস রিভার, আর সেই সময়কালে একটাই সালে 326 খ্রিস্টাব্দেই কিন্তু আলেকজান্ডার সিন্ধু নদী পার করছে। তারপর কি বলছে, দা খাইবার পাস এন্ড রিচ ইন্ডিয়া। তাহলে কোন পথের মাধ্যমে, সেটা হচ্ছে খাইবার। এই দুটো আমাদের সেই সময় গিরিপথ ছিল, একটা হচ্ছে খাইবার আর একটা হচ্ছে গোমাল। তো পরীক্ষাতে আসতে পারে কোন গিরিপথ দিয়ে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল, খাইবার না হচ্ছে গোমাল, তখন আমাদের বলতে হবে খাইবার গিরিপথ দিয়ে। এবার এই পরীক্ষাতে প্রশ্নটা আসছিল না যে আলেকজান্ডার কবে সিন্ধু নদী পার করেছিল, তোমাদের আসছিল তো মনে হয়, নেটে না সেটে যেন ছিল তো এই পরীক্ষা। সেটা এসেছিল। হ্যাঁ, তাহলে দেখো যে তোমরা যে এই যে সেটের যে প্রশ্নগুলো আছে আমাকে বলো যে কোন জায়গা থেকে কমন পড়ে। এই তোমার কি হচ্ছে যতটা পড়লাম সবগুলাই তো কমন আসছে নোট থেকে। আর তাও আবার এগুলো একদম বেসিক মানে ইনফরমেশন, যেগুলো প্রশ্ন এসেছে এমন না যে কঠিন। কঠিন তো হচ্ছে এই যে এইগুলা, এই যে এখন আমি যেগুলা পড়াবো নিচের দিকে, তারপরে এই ডিসক্রিপশন গুলা, এগুলা। আর এগুলা তো একদম বেসিক, যে কবে তিনি সিন্ধু নদ পার করছে, কবে কাদেরকে পরাজিত করছে। তারপর অম্বিরটা দেখো, দ্য রুলার অফ তক্ষশিলা সারেন্ডার উইদাউট ফাইটিং এন্ড সাপোর্টেড আলেকজান্ডার। বলছে তিনি যুদ্ধ না করেই অম্বি তক্ষশিলার রাজা ছিলেন, তিনি আলেকজান্ডারের কাছে নথি স্বীকার করছে এবং আলেকজান্ডারকে সাপোর্ট করছে। এবার কিছু কিছু মাউন্টেন ট্রাইবস ছিল, মানে যারা পর্বতের মধ্যে কিছু উপজাতি ছিল যারা আলেকজান্ডারকে প্রতিরোধ করেছিল, কিন্তু দুঃখের বিষয় এদের দ্বারাই কিছুই হবে না, মানে হয়নি। যেমন আমাদের ইংরেজরা যখন ভারতবর্ষে আক্রমণ করেছিল, কারা সর্বপ্রথম প্রতিরোধ করেছিল, সেটা তো হচ্ছে ট্রাইবসরা। হ্যাঁ, তো তারা কি কিছু করতে পেরেছিল না, কিছুই করতে পারেনি। যেমন ওই সাঁওতাল, হো, মুন্ডা, চুয়ার, পাইক, এরা সবাই করেছিল। তারা কি করবে, তাদের হাতে আগ্নেয় অস্ত্র ছিল, ঠিক একই রকম ভাবে এরা তো হস্তি বাহিনী, তারপর অশ্বারোহী বাহিনী ছিল। আর এই যে ট্রাইবসরা ছিল তাদের কাছে কি ছিল, তীর ধনুক ছাড়া তো কিছু ছিলই না। তো এবার হচ্ছে
কারা কারা ট্রাইব ছিল, উপজাতি গোষ্ঠী, যারা হচ্ছে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল? দেখো, আসপাসিয়ান, গরিয়ান, তারপর হচ্ছে আসকানিয়া, তারপর হচ্ছে কার জাতি, তারপর হচ্ছে আগলা সই। এগুলা মনে রাখবে যে এরা হলো, দেখো নামগুলা খুবই কঠিন, এরা হচ্ছে উপজাতি সম্প্রদায়ের লোক ছিল, তো তার জন্য এদের নামগুলো। তারপর হচ্ছে নিকায়াতে। নিকায়াতে তক্ষশিলা রাজা অম্বি ভারতীয় আক্রমণে পূর্ণ সমর্থনে আশ্বাস দেন, মানে একটা জায়গার নাম, সেটা হচ্ছে নিকায়া। সেই জায়গাতে তক্ষশিলা রাজা অম্বি ভারতীয় আক্রমণে পূর্ণ সমর্থন জানিয়েছিল আলেকজান্ডারকে, যে এইখান থেকে এই জায়গাতে গিয়ে আলেকজান্ডারকে বলেছিল যে আপনি ভারতবর্ষে আক্রমণ করুন, যে এইভাবে এই জায়গাগুলো, মানে আলেকজান্ডার খুবই চালাক ছিল। তো আলেকজান্ডারের সবসময় একটা দিক খুঁজতো, যে কোন শাসকের কোনো কিছুতে দুর্বল দিক থাকবে, সেই দিকগুলা খোঁজার জন্য সে তখন এটা ভাবতো যে পুরুষের, যে পুরুর শত্রু কে ছিল, এই অম্বি ছিল পুরুর শত্রু। এই অম্বুকে তখন হাতিয়ার করে নিল, এই অম্বি তখন সবকিছু রাস্তা দেখিয়েছিল যে কিভাবে পুরুকে পরাজিত করতে হবে, তার দুর্বল জায়গাগুলো কি কি ছিল। ঐতিহাসিক যুগে এটি ছিল ভারতের প্রতি বিশ্বাসঘাতকতার প্রথম প্রমাণ। জেনারেল হেফেস্টিয়ান, মনে রাখবে যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করলো, আলেকজান্ডার দুটা গোষ্ঠী ভাগ করলো তার সৈন্যবাহিনীকে। হ্যাঁ, একটা নিজে নিল, আর একটা হচ্ছে হেফাস্টিয়ানকে দিল। হেফাস্টিয়ান হচ্ছে তার সেনাপতি ছিল। হেফাস্টিয়ান কি বলছে, এর বাহিনী পুষ্কলাবতী। যখন হেফাস্টিয়ান একদল সৈন্যবাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিল, তার সর্বপ্রথম তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ভারতের শাসক পুষ্কলাবতীর অষ্টক। তো তাকে পরাজিত করে হত্যা করা হয়েছিল। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে যে ভারতবর্ষে যখন আলেকজান্ডার তার সৈন্যবাহিনীকে দুটা গোষ্ঠীতে ভাগ করলো, ভাগ করার পরে তার যে সেনাপতি হেফাস্টিয়ান তাকে একটা গোষ্ঠী দান করলো, তখন তিনি যখন ভারতবর্ষে তার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করলো, তাকে সর্বপ্রথম কে প্রতিরোধ করে চলেছিল, সেটা হচ্ছে অষ্টক, পুষ্কলাবতীর শাসক। তারপর দেখো, আরেকটা অপর বাহিনীটা, তিনি বলতে এখানে আলেকজান্ডার, হ্যাঁ, তিনি কুনার উপত্যকায় আসপাসিয়ানদের সাথে যুদ্ধ করেন এবং তারা পরাজিত হন। এটা মনে রাখবে যে আলেকজান্ডারকে তাহলে কে সর্বপ্রথম দান করলো, সেটা হচ্ছে আসপাসিয়ান। এবার দেখো অশ্বকাহিনী কি বলছে এখানে, পুরুষদের মৃত্যুর পর রানী কুকি সেনাবাহিনীর নেতৃত্ব দেন এবং নারীরা যুদ্ধ করেন। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হলো কঠিন না, এগুলো তো দেয় না, সাদা মাটা গুলাই দেয়। তো কি বলছে যে এখানে পুরুষদের মৃত্যুর পর, মানে অশ্বকায়ন বা অশ্ব শাসকদের, মানে পুরুষরা সবাই যখন মারা গেল, তখন ওইখানে নারীরা যুদ্ধ করেছিল আলেকজান্ডারের সাথে। পরীক্ষাতে আসতে পারে যে কোথাকার নারীরা আলেকজান্ডারের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তখন বলতে হবে অশ্ব বা অশ্বকায়ন। তো সেখানে যে রানী ছিল কুফিস, তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দান করেছিলেন। আলেকজান্ডার এই শহরের সকল নারীকে হত্যা করেছিলেন, আর প্লুটার্ক আর ডিওডোরাস এই দুইজন মিলে আলেকজান্ডারের যে নারীদের এই হত্যার লীলা বহিছিল, তারা হচ্ছে কি করেছিল, সমালোচনা করেছিল। আলেকজান্ডার পুষ্কলাবতীতে সেনাবাহিনীর প্রথম অংশের সাথে দেখা করেছিল। এই যে তার যে এখানে যে দুটা দল, দুটা দলের সাথে কোন জায়গায় তারা এক জায়গায় মানে সাক্ষাৎ করলো, সেটা হচ্ছে পুষ্কলাবতী থেকে। এবার দেখো কি বলছে, যে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার তুরস্ককে পরাজিত করলো কোন নদীর তীরে, ঝিলাম নদীর তীরে। দিস ওয়ার ইজ কল্ড, সেই যুদ্ধটাকে একটু ব্যাটল অফ ঝিলামের যুদ্ধ বলা হয়, ব্যাটল অফ বিতস্তা, কারণ ঝিলাম নদীকে বিতস্তা বলা হয়, এটাকে ব্যাটল অফ বিতস্তা বলা হয়, ব্যাটল অফ কারিও বলা হয়। তারপর হচ্ছে গ্রিক হিস্টোরিয়ানস কল, গ্রিক ঐতিহাসিকরা এই যুদ্ধকে কি বলছে, ব্যাটল অফ হিদাসপিসের যুদ্ধ বলছে। এবং হচ্ছে কাঠ জাতি, এর একটা গোষ্ঠীর নাম ছিল কাঠ। বলছে কি, কাঠ বংশের মানুষেরা ছিলেন প্রজাতন্ত্র, যার রাজধানী ছিল সাঙ্গল। তারা তাদের রাজধানীর চারপাশে, এটাই হলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কোন সম্প্রদায়ের বা কোন গোষ্ঠীর লোকেরা, কোন জাতির লোকেরা, তারা হচ্ছে রথের একটি চক্র তৈরি করে, সেটা হচ্ছে কাঠ। যে কিন্তু তারা পরাজিত হয় এবং গণহত্যা করে। খুব ইম্পর্টেন্ট এই ইনফরমেশন গুলো, যে গণহত্যা কোথায় হয়েছিল, তারপর কোথায় রথের চাকা দিয়ে মানে তৈরি করেছিল, এমন যদি ইনফরমেশন থাকে তখন বলতে হবে কাঠ। আলেকজান্ডারকে একত্রে, এই যে দেখো যেটা আমি একটু আগে বললাম, যে এরা তো সবাই, এরা দুইটা উপজাতি ছিল, মালব আর ক্ষুদ্রপ্রা। এরা একত্রে, মালব আর ক্ষুদ্রপ্রা একত্রে জোট হয়ে আলেকজান্ডারের প্রতিরোধ করেছিল। পরীক্ষাতে আসতে পারে যে কারা একত্রে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধ করে চলেছিল, মালব ক্ষুদ্র নাকি কাঠ মালব বা সিবি আগলাস, এরকম করেও দিতে পারে, তখন মালব আর ক্ষুদ্রটা এর মধ্যে। এই লোকেরা আলেকজান্ডারকে আহত করেছিলেন একমাত্র যে জায়গায় হচ্ছে এই মালবরা এই আলেকজান্ডারকে মানে আঘাত করতে পেরেছিল আর কি। তো তার
স্যার হাতের মধ্যে। স্যার হ্যাঁ, বলছি যে মালব আর ক্ষুদ্ররা কি কাঠ বংশেরই লোক? না মানে না না, মালব এরা আর আলাদা আলাদা আলাদা, মানব আলাদা, আচ্ছা ক্ষুদ্র আলাদা, কাঠ আলাদা। হুম। আচ্ছা তো এই মানবরা একমাত্র যারা হচ্ছে আলেকজান্ডারকে আহত করতে পেরেছিল, তার হাতের মধ্যে একটা ছুরি বসে গেছিল। তাদের সকল পুরুষ নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল। এইখানে যত সব পুরুষ নারী শিশু টিশু ছিল সবাইকে হত্যা করেছিল। তাহলে এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে? দুই ভাবে আসতে পারে, যে কারা একজোট হয়ে আলেকজান্ডার বিরুদ্ধে প্রতিরোধ করেছিল। আরেকটা প্রশ্ন আসতে পারে, কোথাকার বা কোন জায়গায় মানে ছোট ছোট শিশুদের, নারীদের, মানে বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছিল আলেকজান্ডার। এইখানে যখন ওখানে আমরা দেখলাম নারীদের হত্যা করেছিল, এখানে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছিল। আর আলেকজান্ডার তো খুবই খারাপ প্রকৃতির লোক ছিলেন। তাকে যদি তোমরা যদি ওর ইতিহাস পড়ো, তখন তোমাদের মনে হবে যে তিনি আদৌ মানুষ ছিলেন না, তিনি একজন রাক্ষস ছিলেন বলা চলে, রক্ত পিপাসা মানুষ ছিলেন। ব্যাস ও চেনাব নদীর সঙ্গমস্থলে সিবি ও আগলা জাতি বাস করত, যেটা একটু আগে বললাম যে বাস করত। সিবি লোকেরা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু আগলাস জাতি তাদের নারী ও শিশুদের আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে কোন গোষ্ঠীর লোকেরা তাদের শিশু, বাচ্চা এবং নারীদের আগুনে নিক্ষেপ করেছিল, তখন বলতে হবে আমাদের আগলাস। আলেকজান্ডারের মুখোমুখি হয়েছিল এবং তাদের নিহত হয়েছিল। তো এইখানে আগলাস সম্প্রদায়ের মানুষরা তাদের শিশু বাচ্চাদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ছুঁড়ে ছুঁড়ে। তাহলে ভাবুন কতটা নিষ্ঠুর একটা মানে হত্যালীলা হয়েছিল আলেকজান্ডার। পুরুষ কিংডম ওয়াজ বিটুইন দ্য ঝিলাম এন্ড চিনাব নদীর সঙ্গমস্থলে পুরুষ মানে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল, পুরুষ সাম্রাজ্য। তারপর বলছে the Republican state of Nisa accepted Alexander's sovereignty without fighting and called itself a descendant of the Greeks. বলছে নিসার প্রজাতন্ত্রী রাষ্ট্ররা বিনা লড়াই আলেকজান্ডার আধিপত্য তো মেনে নিয়েছিল, নিজেরা আবার গ্রিকদের বংশধর বলে মনে করত। শুরুতে সিবি, মালবা বা মালব, যেটা আমি ক্ষুদ্র, ক্ষুদ্র, আলোর এবং পটল জয় করেন আলেকজান্ডার। এরা সবাই কিন্তু আলেকজান্ডারের বিরোধিতা করেছিল। দেয়ার ওয়াজ এ ডুয়েল রুল সিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে কোথায় ডুয়েল রুল সিস্টেম দেখা দিয়েছিল। এখানে ডুয়েল রুল মানে এই দ্বৈত শাসন ব্যবস্থা নয়, কিন্তু মানে দুইজন শাসক ছিল, একসাথে দুইজন শাসক এক জায়গায় করেছিল। সেটা হচ্ছে পাটল গ্রামে। পরীক্ষাতে এসেছে, ভবিষ্যতে আসতে পারে, যে কোন জায়গায় একসাথে দুইজন শাসক রাজত্ব করেছিল, দুইজন রাজা ছিল, সেটা হচ্ছে পটল। অন দ্য ব্যাংক অফ ইন্ডাস রিভার, সিন্ধু সভ্যতায় তীরে এই পটল রাজ্যটা গড়ে উঠেছিল। দ্য ভিক্টোরি অফ পটল ওয়াজ আলেকজান্ডার নেক্সট ভিক্টোরি, এটা হচ্ছে আলেকজান্ডারের শেষ জয় পটল নগরী। On the suggestions of Alexander name, Canos Alexander decide to return. বলছে এই আলেকজান্ডারকে রিটার্ন যাওয়ার জন্য কে সাজেস্ট করেছিল বা সাজেশন করেছিল, তা হচ্ছে কমান্ডার, সেনাপতির নাম ছিল কানস। তিনি বলেছিলেন যে আপনাকে এই এখন ফিরে যাওয়া উচিত, কারণ তিনি তার সৈন্যবাহিনীতে যায় সেই যুদ্ধ মানে তার মার একটা স্বপ্ন ছিল, যে যেখান থেকে সূর্য উঠে আর যেখান থেকে অস্ত যায়, এই গোটাই তোমাকে জয় করতে হবে। তার মা এটা তাকে বলেছিল, তার মা এটা স্বপ্ন ছিল, যেখান থেকে উদিত হয় এবং অস্ত যায়। তো সেই স্বপ্ন পূরণ করতে পেরেছিল আমাদের ভারতবর্ষে। সূর্য উদিত হয় আলেকজান্ডার, সরি, টাইগার হিল পর্যন্ত তিনি ভারতবর্ষ জয় করতে পেরেছিল। তো তখন অনেক সৈন্যবাহিনী যুদ্ধ করতে করতে নিজের বাড়ি, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবার মুখ ভুলে গেছিল। সেই কারণে ক্লান্ত হয়ে তার সেনাপতি বলেছিল যে আপনাকে এই মুহূর্তে এখন ফিরে যাওয়া উচিত। এই কারণে তো আলেকজান্ডার আফসোস করে বলেছিল যে দিন শেষে আমি কি পেলাম, যুদ্ধ ছাড়া কিছুই পাইনি। আলেকজান্ডার টুক দ্য ইন্ডিয়ান ফিলোসফার, যখন তিনি গিয়েছিলেন তিনি একজন ভারতীয় দার্শনিককে নিয়ে গেছিলেন, তার নাম হচ্ছে কালানাস। আলেকজান্ডার ইস্টাবলিশ টু সিটি, আলেকজান্ডার ভারতবর্ষে দুটো সিটি নির্মাণ করেছিল, একটা হচ্ছে নিকায়া, নিকায়া হচ্ছে তার ভিক্টোরি বা জয়ের প্রতীক বা বিজয়ের প্রতীক, আর একটা হচ্ছে বুকাফেলা, এটা হচ্ছে তার প্রিয় ঘোড়া। ঘোড়াটার নাম অনুসারে তিনি তার নাম দিয়েছিলেন। মনে রাখবে যে তার ঘোড়ার নাম হচ্ছে এখানে দেইনি, দিলে খুব ভালো হতো। তার প্রিয় একটা ঘোড়া ছিল, তার নাম হচ্ছে বুকাফেলা। এই বুকাফেলার উপর বেশ করেই, যেহেতু তিনি বুকাফেলাকে খুব পছন্দ বা ভালোবাসতেন, তার উপর বেশ করে এই সিটিটার নাম দিয়েছিল বুকাফেলা স্যার। আর সেটা হচ্ছে ঝিলাম নদীর তীরে গড়ে উঠেছিল। আর এটা আমরা কোথা থেকে জানতে পাই? পেরিপ্লাস থেকে জানতে পাই, একজন অজ্ঞাত লেখক পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি, যে গ্রন্থটা রয়েছে, সেখান থেকে জানতে পারি। আলেকজান্ডার আরেকটা শহরের নির্মাণ করেছিল, সেটার নাম হচ্ছে আলেকজান্ড্রিয়া। সেটা কোথায়? সেটা হচ্ছে কাবুল এন্ড অলসো সিন্ধ, সিন্ধু আর হচ্ছে কাবুল সঙ্গমে তিনি আলেকজান্ড্রিয়া নামে একটা শহরের নির্মাণ করেছিল। এবার এখানে প্রশ্নটা হচ্ছে, আমার নিজেরই প্রশ্ন থেকে গেছে, তো এখানে
আলেকজান্ডার এস্টাবলিশ 2 সিটি না দিয়ে 3 সিটি দিতে পারতো, কিন্তু আমি জানি না সব বইয়ে 2 সিটি আছে, 3 সিটি কেন দিল না? আলেকজান্ড্রিয়া তো একটা শহর ছিল বা সিটি ছিল। তো পরীক্ষাতে একটু প্রশ্নটা তোমরা কিভাবে আসবে যদি সিটি দেয় যে কয়টা সিটি নির্মাণ করেছিল, আমার মনে হয় না এরকম প্রশ্নটা দিবে। দিবে এগুলা যে তিনি কি কি সিটি নির্মাণ করেছিল, নিকেয়া, বুকাপেলা, আলেকজান্ড্রিয়া। স্যার আরে হ্যাঁ বলছি ইজিপ্টেও তো একটা আলেকজান্দ্রিয়া বলে একটা বন্দর শহর রয়েছে তো ইজিপ্টে। হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে এটা আর ওটা কি মানে মানে আলাদা তো অবশ্যই। তাহলে ঠিক বুঝতে পারলাম না, আলেকজান্দ্রিয়া তো ওইখানেও একটা বন্দর আছে ইজিপ্টে। হ্যাঁ দেখো ওখানে নাম দিতেই পারে, এগুলা তো হচ্ছে আলেকজান্ডার নিজে নির্মাণ করেছিল, এই শহরগুলো নামও দিয়েছিল। হুম, তো নাম তো দিতেই পারে ওখানে। ওটা আলাদা, ওটা তো মিশরে, এটা হচ্ছে কাবুল আর হচ্ছে সিন্ধুর মধ্যে সমাবেশস্থল এটা, এই আলেকজান্ড্রিয়া শহরটা। হুম, তো প্রতিটা মনে রাখবে এটা তার জয়ের প্রতীক, এটা তার ঘোড়ার প্রতীক, মানে ঘোড়াটা প্রিয় ঘোড়ার জন্য। তারপর দেখো এখানে দ্য ক্যাপিটাল অফ অশোক, এখানে হবে ইংরেজি উচ্চারণ, বাংলায় তোমরা অশোক পাবে। হ্যাঁ সেই রাজ্যটার নাম হচ্ছে অশোক, তাদের রাজধানী ছিল হচ্ছে মাগাস। আফটার দ্য ডেথ অফ দ্য ম্যান, দ্য ওমেন অফ দিস স্টেট ফট ডিউরিং আন্ডার দ্য লিডারশিপ অফ কুইন। ওই আমি যেটা ব্যাখ্যাটা দিলাম একটু আগে, হ্যাঁ, যে অশোকের অশ্ববাহিনীর রাজারা সবাই যখন মারা গেল পুরুষরা, সেখানে নারীরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চালাচ্ছে। তো সেইখানে যে রানী ছিল ছিল ফিস। তো তো তিনি এই যুদ্ধটার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। আলেকজান্ডার গড অল দ্য ওমেন্স কে, এখানে সবাইকে নারীদের মৃত্যুর লীলা বলেছিল আলেকজান্ডার। তারপর হচ্ছে দেখো যে মালব আর ক্ষুদ্রকদের বলছে, মালব ও ক্ষুদ্রকরা ঐক্যবদ্ধ হয়ে আলেকজান্ডার প্রতিরোধ করেছিল। এই রাজ্যের যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে এখানে সবাই কিন্তু ব্রাহ্মণ ছিল, যে এই রাজ্যের ব্রাহ্মণরা কলমের পরিবর্তে তারা তরবারি হাতে নিয়েছিল, তারা বাধ্য হয়েছিল যে আলেকজান্ডারের বিরুদ্ধে কলমের পরিবর্তে তরবারিকে হাতে নিতে। পরীক্ষাতে আসতে পারে যে কোথাকার বা কোন জায়গায় যে তারা কলমের পরিবর্তে তরবারি হাতে নিয়েছিল, কোন জায়গার ব্রাহ্মণরা, তখন আমাদের বলতে হবে মালব হচ্ছে ক্ষুদ্র। কার্টিয়াসের মতে মালবরা আলেকজান্ডারকে সাদা লোহার মুদ্রা উপহার দিয়েছিলেন, এটি প্রাচীন ভারতের প্রথম প্রযুক্তির বিকাশের প্রমাণ দেয়। তারপর হচ্ছে আগালোসের ট্রাইব, ওই যেটা আমি একটু আগে বললাম যে তারা হচ্ছে আগুনে ঝাঁপ দিয়েছিল, কি বলছে, আগালোসের উপজাতি আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণের পরিবর্তে তাদের পরিবার সহ আগুনে ঝাঁপ দেয় এবং তারা মৃত্যুবরণ করে বা মারা যায়। পাঞ্জাবের কাঠ, বা যেটা আমি একটু আগে বললাম কাঠ প্রজাতন্ত্র, যারা রাজধানী ছিল সাঙ্গল, যুদ্ধের সময় রাজধানীর চারপাশে রথের একটি বৃত্ত তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আলেকজান্ডারের কাছে পুরুষের সাহায্যে তাদের পরাজিত করা হয়েছিল। এটা আমি কেন দিয়েছি বলতো, এটা এইখানে যে পুরুষ, এই যে যে একজন, মানে এটা আমি বুঝলামই না ব্যাপারটা কেমন ভালো হয়ে গেল, যে পুরুষ একজন যোদ্ধা শাসক ছিল যিনি আলেকজান্ডারের কাছে পরাজিত হয়েছিল, পুরুষকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল, অনেক কিছু দিল। পরবর্তীকালে আবার পুরুষ তিনি আবার আলেকজান্ডারকে অনেকভাবে সহায়তা করেছিল। আর এই জায়গাতে, এই কাঠের জায়গাতে পুরু হচ্ছে আলেকজান্ডারকে সহায়তা করে এই কাঠকে পরাজিত করেছিল। আলেকজান্ডারের ইতিহাসবিদরা উত্তর পশ্চিম ভারতে কাঠ জাতিতে সতীদাহ প্রথা বলে মনে করছেন। এই যেহেতু এরা আগুনে ঝাঁপ দিয়েছিল, সরি মানে এটা নয়, যেটা আগুনের ঝাঁপের কথা এখানে আলাদা হবে, যে কাঠ জাতিরা সতীদাহ প্রথার কথা বলেছেন। যে আমাদের কিছু গ্রিক ঐতিহাসিক ছিল আলেকজান্ডারের সাথে যারা এসেছিল, তারা বলছে যে কাঠ উপজাতিদের নাকি সতীদাহ প্রথা বলে লক্ষ্য করেছিল। তো মনে রাখবে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে কোন জায়গা বা কোন জায়গার এলাকার হিসাবে উদাহরণ হিসাবে দিয়েছিল গ্রিক ঐতিহাসিকরা, যে সেখানে সতীদাহ প্রথা লক্ষ্য করা গিয়েছিল, তখন আমাদের বলতে হবে কাঠ। আর একটা ইনফরমেশন মনে রাখবে, সেটা হচ্ছে যে অর্জুনায়ন সম্প্রদায়, যে একটা গণতান্ত্রিক স্টেট ছিল অর্জুনায়ন, তারা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম জহরবত পালন করেছিল অর্জুনায়নরা। আলেকজান্ডার ভারতবর্ষে মোট 19 মাস অবস্থান করেছিল। অ্যাকর্ডিং টু আরিয়ান, ইন্ডিয়ান্স ওয়ার সুপিরিয়র টু দ্য আদার কন্টেম্পোরারি পিপল ইন দ্য আর্ট অফ ওয়ার। যে এই সেন্টেন্সটা গোটাটাই তুলে দিয়ে বলবে যে এটা কে বলেছিল, তখন বলতে হবে আমরা আরিয়ান। তো আরিয়ান কি বলছে, তিনি বলছে যে ভারতবর্ষের সেই সময় মানুষজন হচ্ছে যুদ্ধক্ষেত্রে খুবই পারদর্শী ছিলেন অন্যান্য সম্প্রদায়। এবার বলছে প্লুটার্কের মতে যদি সিকান্দারের আক্রমণ না হতো তাহলে বড় বড় নগর তৈরি হতো না। বলছে যদি ভারতবর্ষে সিকান্দার আক্রমণ না করতো, বড় বড় শহর বা নগর গড়ে উঠতো না। তো এই সেন্টেন্সটা গোটাটা তুলে দিয়ে বলবে যে এটা কে বলেছে, তখন বলতে হবে প্লুটার্ক। আর যদি এগুলো না জানা থাকে তখন তোমরা কি আইডিয়া করবে, এখান থেকে কোনো কিছু ধারণা পাবে না। এই সেন্টেন্স গুলো তুলে তুলে তো প্রশ্নগুলো করে।
তারপর বলছে কি নিয়ারকাস ওয়াজ দ্য কমান্ডার অফ আলেকজান্ডার নেভি, যে নৌসেনার সেনাপতি ছিল নিয়ারকাস আলেকজান্ডারের। তবে অ্যারিস্টোবুলাস রোড দ্য হিস্ট্রি অফ আলেকজান্ডার ওয়ার্স, যে আলেকজান্ডারের যুদ্ধের বর্ণনা দিয়েছিল হচ্ছে অ্যারিস্টোবুলাস। আলেকজান্ডার ডাইট অফ ব্রেইন ফিভার ইন ব্যাবিলন 323 বিসিতে। বলছে আলেকজান্ডার ব্রেইন ফিভারে মারা গিয়েছিল ব্যাবিলনে 323 বিসিতে। আলেকজান্ডার ইজ দ্য অনলি রুলার ইন দ্য ওয়ার্ল্ড হু ওয়াজ বোর্ন ইন ইউরোপ, মানে আলেকজান্ডার একমাত্র শাসক যিনি হচ্ছে জন্মগ্রহণ করছে ইউরোপে, মারা যাচ্ছেন এশিয়াতে এবং তাকে দাহ করা হচ্ছে আফ্রিকাতে। গোটা সেন্টেন্সটা তুলে দিয়ে বলবে যে এমন কার ব্যাপারে বলা হয়েছে, মানে আলেকজান্ডার নামটা দিবে না, বলবে যে তিনি ইউরোপে জন্মগ্রহণ করছেন, মারা যাচ্ছেন এশিয়াতে, আবার তাকে দাহ করা হচ্ছে আফ্রিকাতে। এমন কোন শাসক ছিল ভারতবর্ষে? দ্য স্টাইল অফ কয়েন্স ওয়ার মাইন্টেড ইন ইন্ডিয়া বাই কপিং গ্রিক কয়েন্স used to Greek উলাক উলাক স্টাইল। বলছে যে তারা যে মুদ্রার মধ্যে গ্রিকের খোদাই একটা প্রচলন করেছিল, সেই সেই খোদাইটা বা আমরা বলতে পারি যেমন ওই কি বলে ওর নাম, সুলতানার ইলতুৎমিশ, সুলতানা রাজা ইলতুৎমিশ, যে তিনি আরবিয়ান পিওর যে আরবিয়ান মুদ্রা চালু করেছিল, তিনি তার মুদ্রার মধ্যে যেমন আরবের কিছু লেখালেখি খোদাই করতো, টাকসালের নাম খোদাই করতো, তা এরাও এরকম একটা স্টাইলের প্রচলন করেছিল, সেই স্টাইলটার নাম হচ্ছে উলুক স্টাইল। আলেকজান্ডার কোথা থেকে ভারতীয় অভিযান শুরু করেছিলেন? বল্ক নামক জায়গা থেকে। কোন উপজাতি আলেকজান্ডার ভারত থেকে ফেরার সময় আহত করেছিল? সেটা হচ্ছে কাঠ উপজাতিরা। ভারত আক্রমণ করার সময় আলেকজান্ডার কোথায় সিন্ধু নদী পার করেছিল? সেই জায়গাটার নাম হচ্ছে ওহিন্দ অঞ্চল। সিবি একটা সম্প্রদায় গোষ্ঠী ছিল যারা হচ্ছে, যাদের মূল অস্ত্র হচ্ছে গদা ছিল। হচ্ছে সোদ্রাই, এখানে আলেকজান্দ্রিয়া শহরের পত্তন করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল সোদ্রাই জায়গাতে। তারপর হচ্ছে ওসাদাই শূদ্র নামে পরিচিত হলো, এখানে ব্রাহ্মণরাই ছিলেন তাদের মূল নিয়ন্ত্রক। পরীক্ষাতে এই সেন্টেন্স গুলো তুলে দিবে। বলছে শূদ্র নামে পরিচিত হলেও ব্রাহ্মণরাই ছিলেন প্রকৃত নিয়ন্ত্রক। এটা কোন স্টেটের কথা বা কোন জায়গার বা কোন গোষ্ঠীর কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ওসুদাই। তারপর বলছে মুসিকনয়, বলছে চিকিৎসা বিদ্যা ছাড়া অন্য কোনো অস্ত্রের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। বলতে পারে চিকিৎসা বিদ্যা কোন স্টেট বা কোন জায়গা কোন গোষ্ঠীর মধ্যে সব থেকে বেশি প্রচলন ছিল? মুসিকনয়। তারপর হচ্ছে মালবস, পানিনি এদেরকে আয়ুজীবী বলেছেন। পরীক্ষাতে আসতে পারে পানিনি কাদেরকে আয়ুজীবী বলেছেন? মালবদের। আর এরাই বলছে যেমন মালবের ব্রাহ্মিনস টু এক্সচেঞ্জ দ্য পেন ফর দ্য সোয়ার্ড এন্ড ডাইড ফাইটিং। বলছে যে তারা পেনের পরিবর্তে সোয়ার্ড তরোয়ারিকে হাতে নিয়েছিল এবং যুদ্ধ করে তারা মারা গিয়েছিল মালবরা। এবার কত কই গ্রিক ঐতিহাসিকরা বীর বলে এদেরকে প্রশংসা করেছিলেন। লিসা, আলেকজান্ডারের সাহায্যের জন্য তারা 300 অশ্বারোহী বাহিনী দিয়ে সাহায্য করেছিল। তারপর হচ্ছে আশাকনই, এই বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রয়াত রাজা মা রানী আর হচ্ছে ক্লিওপাস। আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন, একটু আগে বললাম যেগুলোর নাম বলেছি আগে। Which tribe fought with Alexander after throwing their wives and children into the fire? সেটা হচ্ছে আসলে এইভাবে প্রশ্নগুলো দিতে পারে, এগুলো আমি দিয়েছি তোমাদের উদাহরণ হিসেবে কয়েকটা। তারপরে গ্রিকরা আমাদের ভারতীয় এগুলোর নাম নদীদের তারা কি হিসাবে ডাকতো? ঝিলামকে তারা কি হাইড্রোস্পাস বলতো, রাভিকে তারা হাইড্রোস্টস, চেনাবকে তারা আসেকনাইসস, তারপর বলছে বেসকে তারা হাইফেসিস বলতো, সুতলেটকে তারা রাজাদ্রোস বলতো। তো এইভাবে চারটা নদী দিয়ে বলবে যে নদীর নাম আর গ্রিকরা কিভাবে ডাকতো সেগুলা মিলাও। এবার এখানে গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আলেকজান্ডার ভারতবর্ষে যে আসছিল, ইনভেশন করছিল, কখন কোনটা দেখো। যে 336 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসছে, তার পিতা মারা যাচ্ছে। কি বলছে? আলেকজান্ডার অ্যাসেন্ডেড দ্য থ্রোন হোয়াইল ফিলিপস ডাইড। যখন ফিলিপস মারা যাচ্ছে তার পিতা, তখন তিনি সিংহাসনে বসছে, মেসিডোনিয়ার সিংহাসনে। তার মানে এখানে প্রশ্নটা কি, তিনি কবে মেসিডোনিয়ার সিংহাসনে বসছেন? তারপর 334 খ্রিস্টপূর্বাব্দে কি বলছে? এক্সপেডিশন টু পার্সিয়া টু ফুলফিলমেন্ট ফাদার্স ড্রিম। বলছে তার পিতার একটা স্বপ্ন ছিল যে পার্সিয়াকে জয় করা। তো 334 খ্রিস্টপূর্বাব্দে তিনি পার্সিয়া জয় করছে। 332 খ্রিস্টপূর্বাব্দে কি বলছে? যে কনকার সিস্টেম অফ সিরিয়া এন্ড ইজিপ্ট। তো আলেকজান্ডার কবে সিরিয়া আর ইজিপ্ট জয় করছে? 332 খ্রিস্টপূর্বাব্দে। এবং 330 খ্রিস্টপূর্বাব্দে বার্নস দ্য সিটি অফ পার্সিপোলিস। ওই যে গৌগামেলার যুদ্ধটা যেটা আমি বললাম একটু আগে, গৌগামেলার যে যুদ্ধটা হয়েছিল আরবেলার প্রান্তরে 331 খ্রিস্টপূর্বাব্দে, তো তখন আলেকজান্ডার কি করেছিল? যে পার্সেপোলিস নগরকে, সেটা তো হয়েছিল 331 খ্রিস্টপূর্বাব্দে। তার কিছু সময়কাল পরে তিনি ওই কি বলে যে পার্সেপোলিস নগরটাকে কিন্তু আগুনে পুড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে 330 খ্রিস্টপূর্বাব্দে।
আর 327 খ্রিস্টপূর্বাব্দে ক্রসিং দ্য হিন্দুকুশ মাউন্টেন এন্ড এক্সপিডিশন টু ইন্ডিয়া। আর ওখানে আমি বললাম যে হিন্দুকুশ পর্বতটা পার হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে দেখবে এটা আমি পেয়েছি হচ্ছে ইসের ওই উপেন্দর সিং এর বইয়ে, আর ওটা পেয়েছি পাপ্পু সিং এর বইয়ে। তো তোমরা না উপেন্দর সিং এর বইটাই বেশি করে দিও, কারণ এটাতে ওরা অ্যাকসেপ্ট করে বেশি। 326 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদী পার করছে, যেটা এবারে পরীক্ষাতে এসেছিল। 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন তিনি মারা যাচ্ছেন। দেখো, এইগুলা ইনফরমেশন পড়লে আর তোমার কোনো দরকারই নেই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলাই।